রোহান ছাড়, আমার ব্যথা লাগছে। কেন ছাড়বো? ছাড়ার জন্য বিয়ে করেছি নাকি? ছাড়, আমার ব্যথা লাগছে খুব। হয়ে গেছে, আর একটু সহ্য করো। আর পারছি না। আর একটু প্লিজ সোনা। এত মন দিয়ে কি শুনছেন আপনারা? চলেন গল্পটা শুরু থেকে শুনে আসি। এই গল্পের শুরুটা একদম ভিন্ন। এটা ছিল এক জুনিয়র ছেলে কিভাবে সিনিয়র আপুর ভালোবাসা নিল, সেই গল্পই তুলে ধরব। সে জানতো তার জন্য ভালোবাসা এক ধরনের লড়াই হতে চলেছে, আর সেই তরুণ হলো রোহান। তিশা আপু সেই সিনিয়র আপু যাকে সে চিনত। সে ছিল কঠিন, নিজের জায়গায় অটল। রোহান জানতো এই কঠিন প্রাচীর ভাঙতে তার কৌশলটা একটু অন্যরকম হতে হবে। রোহন ছোটবেলা থেকেই তিশা আপুকে অনেক পছন্দ করত। বড় হওয়ার পরও সে সিনিয়র আপুকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু তিশা অতটা গুরুত্ব দিত না। সে সবসময় রোহানকে বাচ্চা মনে করত। এমনই একদিনে রোহান তার প্রথম কৌশল নিয়ে তিশার কাছে গেল, কিন্তু সেটা ছিল এমন কিছু যা সে কখনোই আশা করেনি। একদিন দুপুরে অফিসের কাজ শেষ করে রোহান তিশাকে অফিস লবিতে দেখে। তিশা তখন কিছু নদী নিয়ে ব্যস্ত ছিল। রোহান তার দিকে এগিয়ে গেল। তৃষা আপু, আপনি তো সব সময় এত ব্যস্ত থাকেন, কখনো কি একটু বিরতি নেন? রোহান, আমি যখন কাজ করি তখন তুই আমার সঙ্গে কথা বলবি না। রোহান একটু থমকে গিয়ে তিশার পাশে এসে দাঁড়ালো। তৃষা আপু, আপনি জানেন আমি তো সারাক্ষণ আপনার উপর নজর রাখি না, কিন্তু আপনার সম্পর্কে জানার ইচ্ছে তো একদম নতুন। তিশা হেসে বলল। তুই বুঝিস না রোহান, আমি তোর এসব খেলা বুঝি। রোহান এবার একটু ধীরে সোজা মুখে বলল। না তৃষা আপু, আমি খেলা খেলতে চাই না। আমি শুধু চাই আপনি আমাকে একটু জানুন, বুঝুন। তিশা কিছুটা অবাক হয়ে তাকালো, কিন্তু তারপর দ্রুত তার কাজ শুরু করলো। রোহান মনে মনে জানতো আজকের এই প্রথম সাক্ষাৎটা তার জন্য একটা নতুন দিক উন্মোচন করবে। তিশা তার কঠিন দৃঢ় মনোভাবের মধ্যেও এক ধরনের আগ্রহ অনুভব করছিল। রোহান এটা বুঝেছিল, আর তাই তার পরবর্তী ধাপ শুরু করলো। তিশা তার কাজ শেষ করে রুমে যাচ্ছিল, কিন্তু রোহান আবার সামনে গিয়ে দাঁড়ালো। তৃষা আপু, আপনি কখনো কি আমার সঙ্গে একটু বাইরে যেতে চান? তিশা তাকে এক পলক দেখে তারপর মাথা নিচু করে চলে গেল। এটাই ছিল রোহানের জীবনের প্রথম কোনো মেয়েকে বলেছে, যেখানে সে তিশাকে খোলামেলাভাবে জানতে চেয়েছিল যে তার মধ্যে কিছু আলাদা কিছু আছে। তিশা হয়তো কিছুটা অবাক হয়েছিল। রোহান জানতো তার পরিকল্পনা সফল হওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকের দিনটি ছিল একদম অদ্ভুত। রোহান এবং তিশা আপুর সম্পর্কে সূচনা এত দ্রুত না হলো। রোহান নিজের মতো করে তিশাকে আরও কাছাকাছি পেতে চাইছিল। তিশা ছিল অত্যন্ত দৃঢ়চিতা এবং নিজের সিদ্ধান্তে অটল, কিন্তু রোহান জানতো তাকে বুঝিয়ে নিতে হবে যে তিশা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। তিশা আপু, যাকে রোহান প্রথম দেখেছিল পাশের বাড়ির সিনিয়র আপু হিসাবে, সে যে কতটা শক্ত সেভাবেও ভাবতে পারেনি। তিশা ছিল সেই সিনিয়র যাকে রোহান ছোট থেকে চিনত, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ। রোহান একদিন সন্ধ্যার দিকে পাশের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আজকের দিনটা তার জন্য বিশেষ হতে চলেছে। তার পকেটে তিশার জন্য কিছু বিশেষ ছিল, যা সে আজকের দিনের তার কাছে নিয়ে যাবে। রোহান টেবিল থেকে একটি ছোট্ট সোনালী বক্স তুলে নেয়। তার মধ্যে একটি গহনা, একটি সোনালী রিং, যা সে তিশাকে উপহার দিতে চায়। রোহান সোজা তিশার বাড়ির দিকে পা বাড়ায়। আজ তৃষা আপুকে বুঝিয়ে দেব আমার অনুভূতি শুধুমাত্র বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তার পা বাড়ানোর সাথে সাথেই বাড়ির দিক থেকে তিশা বেরিয়ে আসে। তিশা তাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। রোহান, তুমি এখানে কি করতে এসেছো? রোহান হাসি মুখে তাকে দেখে এগিয়ে যায়। তৃষা আপু, তোমার সাথে কিছু কথা বলার ছিল। তিশা কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু সে কিছু বলতে পারছিল না। কি ধরনের কথা? রোহান তাকে এক ঝলক দেখে তারপর ধীরে ধীরে বলে। এটা একদম ব্যক্তিগত কিছু, তবে আমি মনে করি আজ তোমার সাথে কিছু ভাগ করতে হবে। তিশা কিছুটা বিরক্ত হয়ে বলল।
আমি জানি তুই আমার সাথে পাগলামি করতে আসছিস। না তৃষা, আমি আসলে তোমাকে কিছু বলার জন্য এসেছি। রোহন তার পকেট থেকে সোনালি বাক্স বের করে তিশার দিকে এগিয়ে দেয়। আমি জানি তুমি খুবই কঠিন, কিন্তু আমি চাই তুমি এটা গ্রহণ করো। এটি ছোট হলেও আমার ভালোবাসার প্রতীক। আমি তিশা অবাক হয়ে বাক্সটা হাতে নেয়। রোহান, তুমি আমাকে এসব কেন দিচ্ছ? রোহন একটু হেসে বলল, জানি তুমি হয়তো কিছুটা অবাক হচ্ছ, কিন্তু আমার হৃদয়ের কিছু কথা তোমাকে জানানো দরকার। তিশা বাক্সটি খুলে দেখে একটি সোনালি রিং ভিতরে রয়েছে। সে কিছুটা অবাক হয়, কিন্তু কিছু না বলে রিংটি হাতে নিয়ে রোহানের দিকে তাকিয়ে থাকে। রোহান জানতো তিশা আপুকে সহজে তার অনুভূতি বোঝানো যাবে না, তবে এই ছোট্ট উপহার তার মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করবে। তিশা, যিনি প্রথমে তাকে তাচ্ছিল্য করেছিল, আজ একটু হলেও সে রিংয়ের মাধ্যমে বুঝতে রোহান তার জীবনের অন্যতম কঠিন পরীক্ষায় পড়েছে। তার সাহস, তার ভালোবাসার প্রকাশ আজ তিশার কাছে কোনো মূল্যই পায়নি। তিশা জানত রোহান একটি ছেলে মানুষ যে সহজে তার মনোভাব পরিবর্তন করতে পারে না, কিন্তু তিশা যা ভাবছিল তা বেশ কঠিন ছিল। আজকের দিনটা ছিল রোহানের জন্য বিপদে পড়ার দিন। তিশার প্রতিক্রিয়া যে এতটা কঠোর হবে সেটা কখনো কল্পনাও করেনি। রোহান তিশাকে রিংটি দিয়ে তার অনুভূতি ব্যক্ত করার পর তিশার মুখে অবাক হওয়া ছাড়াও কিছুটা বিরক্তি ছিল। তবে রোহান তিশার উত্তর শোনার জন্য অপেক্ষা করছিল। তুমি এটা কেন দিলে রোহান? আমি তোমাকে কয়েকবার বলেছি আমার সাথে এসব করতে হবে না। রোহান তার চোখে একটু সন্দেহ দেখে বলল, তৃষা, আমি বুঝি তোমার মনোভাব, কিন্তু আমি যে তোমার ভালোবাসা চাইছি এটা তো একদম স্পষ্ট। তিশা রিংটি হাতে নিয়ে রোহানের দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকলো। তারপর একেবারে তীব্রভাবে তাকে থাপ্পড় মেরে বলল, আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে স্পষ্টভাবে বলেছি আমি এসব মেনে নিব না। তুমি শুধু একটা ছেলে মানুষ, কিছুই জানো না। রোহান চমকে গিয়ে তিশার দিকে তাকায়। তার চোখে হতাশা এবং একটু অবাক ভাব দেখা যায়। তৃষা, তুমি কি বলছো? আমি তো জানতাম তুমি একটু কঠিন, কিন্তু এমনভাবে। তিশা রোহানকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত তার বাড়ির দিকে চলে যায়। রোহান সেখানেই দাঁড়িয়ে থাকে, তার গাল লাল হয়ে গেছে। এক ধাক্কায় তার আত্মবিশ্বাস যেন হারিয়ে গেছে। রোহান কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলো। তার শরীর কাঁপছিল, কিন্তু মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। হয়তো তিশা তাকে তাচ্ছিল্য করেছিল, তবে তার মন জানতো এটা শেষ নয়। তিশা তাকে নিক্ষেপ করলেও রোহান ঠিক করেছিল সে কোনোভাবেই সে তার ভালোবাসা জয় করবে। রোহান জানতো তিশাপু কঠিন হলো তার মন একদিন তাকে বুঝবে। রোহান আজ বেশ বড় একটি ধাক্কা খেয়েছে। তিশা যে ছিল তার একমাত্র আকর্ষণ, তাকে একেবারে প্রত্যাখ্যান করেছে। রোহান তার হৃদয়ের খালি জায়গায় ভীষণভাবে বোধ করছিল একাকিত্ব। তিশা তাকে বলক দিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ ছিল একেবারে নিঃসঙ্গতার দিকে। তবে রোহান জানতো তার পিছু ছাড়বে না তিশা। সে চুপ করে বসে থাকতে পারত, কিন্তু সে জানতো এই প্রেমের পথে তাকে আরো অনেক কিছু করতে হবে। রোহান হালকা মন নিয়ে তার ফোন খুলে তিনি তিশাকে মেসেজ পাঠানোর চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই তার মেসেজ ব্লক হয়ে যায়। তিশা একেবারেই রোহানকে তার জীবনের বাইরে রাখতে চেয়েছিল। আমি জানি তৃষা, তুমি অভিমানী, কিন্তু আমি তোমাকে বোঝাতে চাই এটা কোনো ছেলে মানুষই নয়। ফোনে বারবার মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু তিশা সেগুলো এক একে ব্লক করে দেয়। রোহান তার ফোনের স্ক্রিনে এক একে মেসেজ ব্লকড দেখে। রোহান মনে মনে স্থির করে সে একেবারে পরাজিত হবে না। রোহান সিদ্ধান্ত নেয় সে তিশাকে কিছুদিনের জন্য জায়গা দিবে, তবে একসময় সে আবার তার কাছে পৌঁছাবে। সে জানতো এই প্রক্রিয়া সহজ হবে না, কিন্তু তাকে যে দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সে তিশাকে কখনো হারাবে না। এদিকে তিশা তার সিদ্ধান্তে অটল ছিল। যদিও সে রোহানের মেসেজ ব্লক করেছিল, তার মন থেকেও ভেতর জানতো যে রোহান একেবারে হাল ছাড়বে না। তিশা জানতো রোহান একজন দৃঢ় ব্যক্তি, সে তাকে একদিন না একদিন আবার খুঁজে বের করবে। কিন্তু এখন সে নিজেকে মনের মধ্যে সুরক্ষিত রাখতে চেয়েছিল। রোহান তার জীবনে এত গভীরভাবে প্রবেশ করেছে যে তাকে ফেরানো
আবার সেই মুহূর্তে ফিরে যেতে তাকে একটু কঠিন মনে হচ্ছিল। রোহান জানতো তার যাত্রা এখনো শেষ হয়নি। তিশার চোখে আবারও ভালোবাসার আলো দেখতে তাকে সাহসী হতে হবে। রোহান বুঝতে পারছিল তার চেষ্টা এবং সমস্ত অনুভূতি তিশার কাছে কোনো মূল্যই পায়নি। তিশা, যাকে সে এত ভালোবাসে, সে একেবারে রোহানের প্রতি অবিচল ছিল। রোহান একের পর এক চেষ্টা করছিল, কিন্তু তিশা তার কোনো কথাই শুনছিল না। রোহান তার ফোনে তিশার নাম খুঁজে বের করে, আবার একটি মেসেজ পাঠাতে চায়, কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে সে হালকা শ্বাস টানে। তাকে তো কিছুই বলা হয়নি। আজ আর কোনো মেসেজ নয়, তৃষার কাছে সরাসরি গিয়ে দেখা করতে হবে। সে হয়তো বুঝবে না, কিন্তু আমি তার পাশে আছি। তবে যখন রোহান তিশার কাছে যাবার জন্য পা বাড়ে, তিশা তাকে একদম এড়িয়ে যায়। কোনো কথা বলার আগেই তিশা রোহানকে দেখতে পেয়ে গম্ভীরভাবে তার দরজা বন্ধ করে দেয়। আমি জানি তুমি ফিরে আসবে, কিন্তু আমি তোমাকে জানাতে চাই আমার জীবনে তোমার জন্য কোনো জায়গা নেই। রোহান কিছু বলার আগেই তিশা দরজা বন্ধ করে দেয়। রোহান তার গাল হাতে ধরে দাঁড়িয়ে থাকে। তার মনের মধ্যে প্রশ্ন আসে, কিভাবে তিশাকে বোঝাবে যে সে সব কিছুর পরও তাকে প্রয়োজন। তিশা তার নিজের জীবনের এতটাই অটল ছিল যে রোহান যতই চেষ্টা করুক, তিশা এক বিন্দু নমনীয় হবে না। সে জানতো রোহান তাকে ভালোবাসে, কিন্তু তার কাছে রোহানের ভালোবাসা ছিল শুধুই একটি খেলা। তিশা তার অতীতের অভিজ্ঞতার জন্য কোনোভাবেই রোহানের ভালোবাসা বিশ্বাস করতে চাইছিল না। রোহান হতাশ হয়ে ফিরতে লাগলো, তবে সে জানতো এই সম্পর্কের শেষ এখানেই হবে না। সে তিশাকে একদিন বুঝিয়ে ছাড়বে। রোহান নিজের ঘরে বসে একেবারে নিশ্চুপ। তার মনে হাজারো প্রশ্ন, হাজারো চিন্তা। তিশার প্রতি তার ভালোবাসা অনেক গভীর, কিন্তু সে কেন তিশাকে বোঝাতে পারছে না? কেন তিশা তাকে প্রত্যাখ্যান করছে? কিভাবে তাকে বোঝাবে যে সে শুধুই খেলা নয়, বাস্তবতা? রোহান জানতো আর কোনো মেসেজ বা ফোন কল কাজ করবে না। তাকে সরাসরি তিশার কাছে গিয়ে দাঁড়াতে হবে। তাকে যেন তার চোখে চোখ রেখে বলতে হবে, তুমি ছাড়া আর কিছুই আমার জীবনে নেই। রোহান ঘর থেকে বের হয়ে সোজা তিশার বাড়ির দিকে রওনা হলো। রোহান সেদিন আর তিশাকে ছেড়ে চলে যেতে পারে না। তার মন স্থির ছিল। সে জানতো তিশার মন জয় করার জন্য তাকে আরও কিছু করতে হবে। রোহান বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। তার হাতে কিছু ছিল না। সেটা ছিল শুধুই তার সত্যিকারের অনুভূতি, যা সে কোনোদিন কাউকে বলতে পারেনি। তিশা হয়তো এখন তাকে বুঝতে চাইবে না, কিন্তু একদিন সে জানবে রোহান তাকে শুধুমাত্র ভালোবাসে না, তার জন্য জীবন দিতে প্রস্তুত। দরজা খুলে গেল। তিশার সামনে দাঁড়িয়ে রোহানকে দেখে। তার চোখে কিছুটা অবাক ভাব এবং কিছুটা বিরক্তি ছিল। রোহান নিজের রাগ ও হতাশাকে সামলে বলল, তৃষা, আমি জানি তুমি আমাকে অনেক কিছু বলেছ, কিন্তু আমি আবারও বলছি, তুমি ছাড়া আমি কিছুই নই। আমি শুধু তোমার কাছে থাকতে চাই। তিশা কিছুটা হালকা হাসল, কিন্তু তার চোখে এক ধরনের চুপচাপ নীরবতা ছিল। সে রোহানের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। তুমি বলছো যে তুমি আমার জন্য কিছু করতে চাও, কিন্তু রোহান, আমি তো জানি না তুমি আসলেই কি চাও। তুমি কি জানো আমি কত কষ্ট সহ্য করেছি? রোহান একটি দীর্ঘশ্বাস নিল, কিন্তু তার মন স্থির ছিল। সে তিশাকে এক পা এগিয়ে গিয়ে বলল, তৃষা, তোমার কষ্ট আমি বুঝতে পারি, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। আমি জানি হয়তো তোমার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু আমি তোমাকে একদিন প্রমাণ করব আমার ভালোবাসা নিখাদ, এবং তুমি একদিন আমাকে গ্রহণ করবে। তিশা কিছুক্ষণ নীরব হয়ে রোহানের দিকে তাকিয়ে রইল। তারপর সে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আমাকে কিছু বুঝতে পারছো না রোহান। তুমি যা ভাবো তা কখনোই হবে না। আমি অন্য সবার মতো না। আমি একজন কঠিন মানুষ। এসব আমি বিশ্বাস করি না। তিশা তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। রোহান কিছু বলার আগেই তিশা দরজা বন্ধ করে দিল। রোহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার চোখে একটু হতাশা দেখা দিল, তবে সে জানতো তার যুদ্ধ এখানেই শেষ হবে না। রোহান বুঝতে পারল না যে ঠিক তার সাথে কি হয়েছে। রোহান কখনো এটা কল্পনা করেনি যে এরকম কথা শুনতে হবে। ছোটবেলা থেকেই তারা একে অপরকে চিনে। রোহানের বাবা ট্রান্সফারের জন্য রোহানকে ঢাকায় চলে যেতে হয়, কিন্তু রোহান ছোটবেলা থেকে তিশাকে খুব পছন্দ করত।
এসব কি হয়ে গেছে রোহান তা জানতে পারল না। রোহানের মনে হাজারো প্রশ্ন, কিন্তু এতে রোহানের কিছু যায় আসে না। রোহান শুধু তিশাকে চায়। রোহান জানতো তিশার কাছে পৌঁছানো সহজ কাজ নয়, কিন্তু সে জানতো সে যদি একদিন তার ভালোবাসা তিশার কাছে প্রমাণ করতে পারে তবে তাকে আর কখনো ফিরে যেতে হবে না। তিশা একদিন জানবে তিশা আসলেই তাকে তার জীবনে একটি জায়গা। অন্যদিকে তিশার কথা বলার পর দরজা লাগিয়ে তার রুমে বসে বসে কান্না করতে লাগলো আর ভাবলো রোহান মনে হয় আর তাকে ভালোবাসবে না। আসলে তিশা মনে মনে রোহানকে পছন্দ করে। রোহান বাসার সামনে দাঁড়িয়ে তার পরবর্তী পরিকল্পনা নিয়ে চিন্তা করছিল। হয়তো আজ সে হারিয়েছে, কিন্তু তার মনে ছিল দৃঢ় বিশ্বাস। রোহান যখন তিশার বাড়ির সামনে দাঁড়িয়েছিল তার মন ভীষণ অস্থির ছিল। তিশার প্রত্যাখ্যান তাকে ভেঙে দিয়েছিল, তবে সে জানতো তাকে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু রোহানের পাশে তখন রিয়া ছিল, একজন আত্মবিশ্বাসী শক্তিশালী মেয়ে। সে সবসময় রোহানের পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করত। রিয়া রোহানকে একপাশে ডেকে বলল, তুমি কি ভাবছো রোহান? তুমি তৃষাকে কি একদিন পাবে? যে মেয়েটি একদম অটল, তার কাছে পৌঁছানো কি এতই সহজ? রোহান দীর্ঘশ্বাস নিল, তারপর রিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি একদিন আমাকে গ্রহণ করবে। তৃষাকে আমি বুঝিয়ে দেব। আমি জানি তার ভেতরে কিছু একটা আছে যা সে দেখাতে চায় না, কিন্তু আমি তৃষাকে বুঝিয়ে দেব আমি তৃষাকে সত্যিকারের ভালোবাসি। সে আমার ছোটবেলার ভালোবাসা, আমি তাকে কখনো হারাতে দিব না। রিয়া জানতো রোহান খুবই দৃঢ়, কিন্তু সে জানতো তিশার মতো একজন কঠিন মানুষকে জয় করা সহজ নয়। তবে সে রোহানের কাছ থেকে শুনেছিল তার ভালোবাসা কতটা গভীর। তাই রিয়া এবার একটু ভিন্নভাবে রোহানকে পরামর্শ দিতে চেয়েছিল। তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো, তাহলে একবার তার জায়গায় দাঁড়িয়ে ভাবো। তৃষার মন জয় করতে শুধু ভালোবাসা নয়, সময় এবং ধৈর্যেরও প্রয়োজন। রোহান কিছুক্ষণ চুপ করে রিয়ার কথা শুনে তারপর মাথা নিচু করে বলল, তবে কি করতে হবে রিয়া? সে আমাকে প্রত্যাখ্যান করেছে, আমি তার সামনে গিয়ে বলেছি, কিন্তু সে কিছুই বুঝতে চায় না। তুমি জানো রোহান, ভালোবাসা শুধু কথায় আসে না, তাকে দেখাও। তুমি তাকে বোঝার জন্য প্রস্তুত, তার কষ্টের সঙ্গে মোকাবিলা করো। তবে মনে রেখো, তৃষা যদি সত্যিই তোমার দিকে না ফেরে, তবে সেটাই তার সিদ্ধান্ত। রিয়া বুঝতে পেরেছিল যে রোহান তার লড়াই চালিয়ে যাবে, তবে তার কাছে জীবন একটু ভিন্ন। রোহানকে তার নিজের পথে চলতে দেওয়ার মাধ্যমে সে তাকে আরও শক্তিশালী হতে সাহায্য করতে চেয়েছিল। রোহান আর রিয়া বেশ কিছু সময় একসঙ্গে কথা বলার পর রিয়া জানতো এখন রোহানের জন্য একমাত্র কাজ হলো নিজেকে আরও শক্তিশালী করা। তিশার কাছে কখনো হার না মানার সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। একদিন রোহান তিশার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু এবার তার সঙ্গী ছিল রিয়া। রিয়া তিশার কাছে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু রোহান তার সিদ্ধান্তে অটল ছিল। রিয়া তার পাশে দাঁড়িয়ে তাকে বলল, তুমি যদি তৃষাকে আরেকবার বোঝাতে চাও, তাহলে আজ সত্যিই কিছু করতে হবে। তিশা বাড়ির দরজায় দাঁড়িয়ে রোহান ও রিয়ার দিকে তাকালো। তার চোখে কিছুটা অবাক ভাব ছিল। তুমি আবার এভাবে আসলে? রোহান, আমি জানি তুমি কিছু বলবে, কিন্তু আমি কিছু শুনতে চাই না। তৃষা, আমি জানি তুমি আমাকে কখনো পুরোপুরি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমার পাশে আছি। তোমার যত কষ্ট আমি তোমার সাথে সেটা ভাগ করতে চাই। তিশা রোহানের কথা শুনে এক পলক তাকিয়ে থাকলো, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। তুমি তো অনেক কিছু বলছো রোহান, তবে আমি জানি সব কিছুর সময় নেই। কিন্তু আমি কালকে তোমাকে বলেছি আমার পক্ষে কিচ্ছু সম্ভব না। আমি কাউকে ভালোবাসতে পারবো না, আর আমার জীবনে আমি কাউকে আনতে চাই না। তিশা যে এতদিন রোহানকে তাচ্ছিল্য করেছিল তার চোখে এবার কিছুটা দ্বিধা দেখা দিল। সে বুঝতে পারছিল রোহান তার জন্য কিছু করতে চায়, তবে তার মন এখনও সেটিকে মেনে নিতে প্রস্তুত ছিল না। গল্পের এই নতুন দৃষ্টিকোণে রিয়ার চরিত্রটি রোহানের সাহসকে বাড়িয়ে দেয় এবং তিশার প্রতি তার মনোভাব বদলানোর একটি সুযোগ তৈরি করে। তিশা এখন আর একেবারে অটল নয়, কিন্তু রোহানকে এখনও আরও অনেক কিছু প্রমাণ করতে হবে। রোহান জানতো সে অনেক কিছু হারাতে চলেছে, তবে তিশাকে বোঝাতে হবে যদি তার ভালোবাসা সত্যি অটল হয়, তবে একদিন তিশা তার পাশে দাঁড়াবে। রোহান বাড়ি ফিরে আসার পর
সে যেন একটা ভারী চাপ অনুভব করছিল। তিশার কাছ থেকে প্রত্যাখ্যান এবং রিয়ার পরামর্শ তার মনে অনেক দোটানা তৈরি করেছিল। কিন্তু বাড়িতে সে তার সামনে দাঁড়িয়েছিল তার মা সেলিনা, একজন কঠোর তবে পরম মমতাময়ী মা, যে রোহানকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করত। রোহান তার মা সেলিনার মুখোমুখি দাঁড়িয়েছিল। সেলিনা তাকে একবারও কথা না বলে তার মুখের দিকে তাকিয়ে থাকলেন। তুমি তো আগের মতো নেই রেহান, কিছু বলো, কেমন আছো? সেলিনা জানতো রোহান কোনো কিছু গোপন করছে। তার চাহনি, তার সশরীরী ভাষা সবই ইঙ্গিত দিচ্ছিল যে কিছু একটা বড়সড় ঘটেছে। সে জানতো রোহান তিশার ব্যাপারে কিছু একটা ভাবছে। রোহান কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, তৃষাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে বুঝতে চাইছে না। সেলিনা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, ভালোবাসা কখনো শুধু একটা অনুভূতি নয় রোহান। ভালোবাসা সে যেই হোক তাকে বুঝতে হয়, কিন্তু কখনো কখনো আমরা নিজেরা নিজেদের পিছুটান হয়ে দাঁড়াই। রোহান তার মায়ের কথাগুলো শোনার পর কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, মা, আপনি বলছেন আমি নিজের পিছুটান হয়ে দাঁড়াচ্ছি? সেলিনা জানতো যে রোহান শুধু তিশাকে নয় বরং নিজের ভবিষ্যৎকেও খুঁজছে। সে চেয়েছিল রোহান নিজেকে বুঝুক এবং তার সিদ্ধান্তগুলো বুঝে শুনে গ্রহণ করুক। রোহান, তুমি যদি সত্যি তৃষাকে ভালোবাসো তাহলে তার কষ্টের কারণ বুঝতে চেষ্টা করো। শুধু নিজের অনুভূতি নয়, তার অনুভূতির মূল্য বোঝো। তাতে তুমি যদি তাকে শান্তি দিতে পারো তখনই তোমার ভালোবাসা সফল হবে। কিন্তু মনে রেখো, কখনো কখনো ভালোবাসা এক পথে চলে না এবং সব সম্পর্কের জন্য কিছুটা জায়গা দরকার। রোহান চুপ করে মায়ের কথাগুলো শুনছিল। তার মনে হচ্ছিল সেলিনার কথা সঠিক। হয়তো সে তিশাকে বেশি পেতে চাইছিল, কিন্তু অন্যদের জায়গা এবং কষ্টের প্রতি তার মনোভাব খুব কম ছিল। রোহানের মা সেলিনা একসময় নিজের জীবনে অনেক কষ্ট সহ্য করেছিলেন। তিনি একজন নির্ভীক নারী ছিলেন, কিন্তু তার জীবনও কোনো এক সময়ে প্রেমের ব্যথা ছিল। সে সময় তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলেছিল। আমি জানি রোহান, তোমার বয়সে এই কষ্ট সহ্য করা কঠিন, তবে আমি তোমাকে যা বলেছি তা আমার নিজের জীবনের অভিজ্ঞতা। জীবনে অনেক সময় আমাদের মানতে হয় আমরা যা চাই তা সব সময় আমাদের জন্য নয়। তুমি কি বুঝতে পারছো আমি কেন বললাম? রোহান মায়ের কথা শোনার পর কিছুটা বোঝার চেষ্টা করলো, তবে এখনও তার মনে অনেক প্রশ্ন ছিল। তবে সেলিনার কথাগুলি তাকে আরও এক ধাপ এগিয়ে যেতে উৎসাহিত করেছিল। সেলিনার উপদেশ রোহানকে গভীরভাবে ভাবিয়ে তোলে। সে বুঝতে পারে ভালোবাসার পাশাপাশি একে অপরের কষ্ট এবং অনুভূতিগুলো বোঝা জরুরি। সে এখন আর তিশাকে শুধুমাত্র নিজের চাহিদা হিসেবে ভাবছে না, বরং তার মন এবং দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবছে। রোহানের সিদ্ধান্তে পরিবর্তন আসে এবং সে জানে তার মায়ের শেখানো জীবনধারা অনুসরণ করে তাকে আরও পরিণত হতে হবে। তিশার কাছে তার ভালোবাসা সত্যিই বিশাল, কিন্তু সে এখন জানে তাকে এই পথে আরও ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। রোহানের মা সেলিনা তার জীবনের কঠিন অভিজ্ঞতা এবং শাসন দিয়ে রোহানকে আরও পরিণত হতে সাহায্য করছে। তার উপদেশ রোহানকে বুঝিয়ে দিয়েছে যে ভালোবাসা শুধুমাত্র অনুভূতি নয়, বরং একটি গভীর যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধার বিষয়। এখন রোহানকে আরও ধৈর্য সহকারে এবং সতর্কতার সাথে সিদ্ধান্তগুলো নিতে হবে এবং সেলিনা তার পাশে থাকবে তার পরবর্তী পথে পরিচালিত করার জন্য। রোহান এখন আরও স্পষ্টভাবে অনুভব করতে পারে যে তার মায়ের উপদেশের গভীরতা ছিল। সে জানে তিশার কাছ থেকে কী চাওয়ার চেষ্টা করতে হবে এবং তার জীবনে এবং তার নিজের অনুভূতিগুলো কিভাবে সংযত রাখতে হবে। কিন্তু সে এখনও জানতো না তার যাত্রা কতটা কঠিন হতে যাচ্ছে। তিশার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, আর সেলিনার দেওয়া উপদেশের বাস্তব প্রয়োগে তার কি সফলতা আসবে। রোহান সিদ্ধান্ত নেয় সে তিশাকে একা ভাবতে দেবে না। তবে সে জানে আগে নিজেকে পরিপূর্ণ করে তুলতে হবে, তারপরই অন্যদের জন্য কিছু করতে পারবে। তিশার প্রতি তার ভালোবাসা নিঃসন্দেহে গভীর, কিন্তু তার জীবনের সঠিক পথে চলার জন্য আরও পরিপক্কতা দরকার।
তার মায়ের কাছ থেকে শিখতে থাকা জীবনের শিক্ষা তাকে শক্তি যোগাচ্ছে। তবে এটি সব কিছু শেষ নয়। জীবনে এমন অনেক পাক আসবে যেখানে তার সঠিক পথে চলতে পারা নির্ভর করবে তার আত্মবিশ্বাস এবং ধৈর্যের উপর। এদিকে তিশা যাকে রোহান এখনো পর্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল, সে নিজেও অনেক ভেবে দেখেছিল। সে জানত তার হৃদয়ে রোহানের জন্য একটি জায়গা ছিল, কিন্তু রোহান তাকে কখনোই পুরোপুরি বুঝতে পারেনি। তিশা জানত সে নিজের জীবনে কিছু সিদ্ধান্ত নিয়েছে, কিছু সীমা রেখেছে, এবং রোহানকে সে কখনোই নিজের জীবনে কোনো গুরুত্বপূর্ণ অংশ হিসাবে একেবারে গ্রহণ করেনি। তবে সে বুঝতে পারছিল যে রোহানের থেকে তার দূরে থাকা দরকার, কারণ রোহান এখনো পূর্ণভাবে প্রস্তুত নয়। রোহান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি মনে করি আমাদের আলাদা হয়ে চলা উচিত। তোমার জীবনের অনেক কিছু শিখতে হবে। আমাদের মধ্যে কিছু জায়গা মিলেছে, কিন্তু কিছু কিছু জায়গায় তোমার আর আমার মধ্যে দূরত্ব আছে। আমি চাই তুমি নিজে একটু সময় নাও, নিজের জন্য কিছু করো। তিশা তার বক্তব্যে খুব স্পষ্ট ছিল। তার মনে ছিল রোহান যে তার ভালোবাসার দাবি করছে তা শুধুমাত্র একটি আবেগের বিষয় ছিল। তিশা অনুভব করছিল সেও তার জীবন নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে চায়। কিছু জায়গায় নিজেকে পেলে তবে হয়তো সে তার সম্পর্ক নিয়ে নতুন করে চিন্তা করতে পারবে। রোহান যখন তিশার কথাগুলো শুনছিল তখন তার মনে এক ধরনের অস্বস্তি ছিল, তবে তার মা সেলিনার দেওয়া পরামর্শ তাকে বুঝতে সাহায্য করছিল। তিশার সিদ্ধান্ত তাকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করেছিল। সে জানত তার মায়ের মতো তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তিশার মতো একজন প্রিয় মানুষের জন্য এটি প্রয়োজনীয় ছিল। রোহান কিছুটা শঙ্কিত, কিন্তু সে জানত যে তিশার এই সিদ্ধান্তের পিছনে তার ভালোবাসার জন্যই ছিল। একদিন রোহান আবার সেলিনার কাছে যায়। সেলিনা তখন জানালায় বসে বাইরে তাকাচ্ছিল, যেন সে কিছু ভাবছিল। রোহান তার পাশে গিয়ে বসে খুব শান্তভাবে বলল, মা, আমি ভেবেছি তৃষার সাথে সম্পর্কের ব্যাপারে আমি ভুল কিছু সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি আরও সঠিক পথে এগোতে চাই। রোহান, তুমি বুঝতে পারছো যে সত্যিকারের ভালোবাসা কখনোই নিজের মতো করে চলে না। ভালোবাসার মাঝে পরিপক্কতা এবং শ্রদ্ধা দরকার। সেই পথেই তুমি যদি চলো তাহলে তোমার সম্পর্ক একদিন নতুন গতি পাবে। তৃষাও ততদিনে তোমার এই পরিবর্তন দেখতে পারবে। রোহান তার মায়ের কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস নিল। তার মনে হচ্ছিল সেলেনার কথাগুলো একদিন তাকে অবশ্যই সফল করবে, কিন্তু সে জানত এই পথ সোজা নয়, অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে মনে রেখো রোহান, যে সম্পর্ক কখনোই এক পথে চলতে পারে না। সেই সম্পর্কের জন্য কাজ করতে হয়। একে অপরকে সমর্থন এবং সহানুভূতির প্রয়োজন। তিশার জীবনে অনেক রহস্য রয়েছে, তার মনের ভেতর অনেক কিছু লুকানো, কিন্তু তার জীবনে যে একটি চরিত্র সর্বদা উপস্থিত ছিল সে হলো তার বড় বোন মীনাক্ষী। মীনাক্ষী হলো তিশার কাছের বন্ধু, পরামর্শদাতা এবং সেই একজন ব্যক্তি যিনি সবসময় তিশার পাশে দাঁড়িয়ে থাকেন। তারা দুই বোনের মধ্যে এক বিশেষ সম্পর্ক ছিল, যেখানে তিশা মীনাক্ষীকে নিজের জীবনের প্রতিটি কনফিউশন জানত। মীনাক্ষী নিজের অভিজ্ঞতা থেকে তিশাকে পরামর্শ দিত, কখনো কঠোরভাবে, কখনো মায়ের সাথে। একদিন তিশা রোহানের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে খুবই বিচলিত ছিল। মীনাক্ষী বুঝতে পারল তার বোন কিছুটা অস্থির হয়ে উঠেছে, তাই সে তার কাছে গিয়ে বসলো। তৃষা, তোমার মধ্যে কিছু অন্যরকম অস্থিরতা আমি দেখছি। যদি তুমি মনে করো যে তোমার এবং রেহানের সম্পর্ক নিয়ে কিছু সমস্যা হচ্ছে, সেটা কি তুমি মুখোমুখি হতে পারবো? আমি জানি না মীনাক্ষী, আমি রোহানকে অনেক ভালোবাসি, কিন্তু কিছু বিষয়ে মনে হয় ঠিকভাবে মেলেনি। তুমি জানো তৃষা, সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। কখনো কখনো নিজের সাথে শান্তি খুঁজে পাওয়াই সবচেয়ে বড় উত্তর। মীনাক্ষী ছিল একজন শক্তিশালী, বুদ্ধিমান এবং সহানুভূতিশীল ব্যক্তি। তার জীবন ছিল কিছুটা সহজ, তবে সে জানত যে কোনো সম্পর্কের মধ্যে সমঝোতা ও বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। তৃষার সঙ্গে তার সম্পর্ক ছিল বিশ্বাসের উপর ভিত্তি করে।
মীনাক্ষী কখনো তিশাকে চাপ দিত না, বরং সে তার বোনকে নিজের সমস্যার সমাধান নিজেই বের করার জন্য উৎসাহিত করত। মীনাক্ষী এক ধরনের শান্তি এনে দিত তিশার জীবনে, এবং তার পরামর্শ কখনো একদম নিখুঁত হতো। তিশা জানতো মীনাক্ষী তার জীবনে থাকা একমাত্র ব্যক্তি যিনি তাকে কখনো পরিত্যাগ করবেন না। মীনাক্ষীর জীবনে কিছু ছোটখাটো অসুবিধা ছিল, কিন্তু সে কখনোই তিশাকে তার দুঃখের গল্প শোনাতো না, বরং সে তার জীবনের অভিজ্ঞতা থেকে তিশাকে শেখাতো কিভাবে নিজের সমস্যা কাটিয়ে উঠতে হয়। মীনাক্ষী ছিল তিশার একমাত্র বড় বোন, যার কাছে তিশা সবকিছু প্রকাশ করতে পারত। তাদের মধ্যে এমন এক সম্পর্ক ছিল যা পৃথিবীর সবচেয়ে গভীর সম্পর্কের মতো। মীনাক্ষী সবসময় তিশাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিত, তবে তার পরামর্শ এবং সহানুভূতি কখনো কম হতো না। তুমি যদি মনে করো রোহান তোমার জন্য সঠিক মানুষ নয়, তাহলে তার থেকে সরে আসা উচিত। তবে মনে রেখো, তুমি কখনোই একা থাকবে না, তোমার পাশে আমি আছি তৃষা। মীনাক্ষী এই কথাগুলো তিশার মনে শান্তি এনে দিল। তার মনে হচ্ছিল যে কোনো পরিস্থিতিতেই মীনাক্ষী তার পাশে থাকবে। এখন তোমার যাত্রা নিজের, আর তুমি জানো তুমি যা চাও সেটাই তোমার হয়ে যাবে। আমি জানি তুমি শক্তিশালী তৃষা। মীনাক্ষী তিশার জীবনে এক প্রকার দৃঢ় সেতুর কাজ করত, এবং তার উপস্থিতি তিশাকে অনেক কিছু শিখিয়েছিল। এর মাধ্যমে তিশা কেবল তার সম্পর্কের ব্যাপারে নয়, বরং নিজের জীবনও নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছিল। তিশার সঙ্গে সেই তিক্ত আলাপের পর রোহান অনুভব করেছিল মনস্তাত্ত্বিকভাবে ক্লান্ত। তিশার বাড়ির দরজায় দাঁড়িয়ে সে নিজেকে পরাজিত মনে করেছিল। কঠিন, কিন্তু ঠিক তখনই তার জীবনে নতুন এক চরিত্র আসে, রিয়া, যার সাথে রোহানের কাজের সম্পর্ক ছিল। রিয়া ছিল শক্তিশালী, বুদ্ধিমান এবং সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল অনেক বেশি ভারসাম্যপূর্ণ। সে দেখতে পেয়েছিল রোহানের ভেতর এক ধরনের দ্বন্দ্ব এবং বুঝেছিল রোহান যদি নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে চায় তবে তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দরকার। রোহান, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু কখনো কখনো আমাদের যা চাওয়া তা কখনোই হয় না। এটা অন্যজনের যা প্রয়োজন তার সাথে সম্পর্কিত। যদি তুমি একে একে চাপ দিয়ে যাও তাহলে সে আরও দূরে চলে যাবে। তাকে সময় দাও। ভালোবাসা কখনো তাড়াহুড়ো করার বিষয় নয়, বিশেষ করে যখন এটা জটিল হয়। রোহান দাঁড়িয়েছিল, তার কথা শোনা এবং তিশার সঙ্গে যা কিছু ঘটেছিল তা নিয়ে চিন্তা করছিল। দেখো, তুমি তার প্রতি যত্নশীল, এটা স্পষ্ট, কিন্তু কখনো কখনো তুমি যা চাও তা অন্য মানুষকে দিতে পারবে না যদি তারা প্রস্তুত না থাকে। তিশা খুব শক্তিশালী মেয়ে। সে কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে যা তাকে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নিষ্ক্রিয় করে দিয়েছে। কিন্তু আমি তো শুধু হাল ছেড়ে দিতে পারি না। সে জানে না আমি আর কতটা চিন্তা করি। আমাকে তাকে দেখাতে হবে। তুমি দেখাবে, কিন্তু তোমার নিজের সময়ে এবং তার শর্তে। এটা তাড়াহুড়ো করা যাবে না। তাকে আস্তে আস্তে তোমার আসল সত্তা দেখাও, যে তুমি ধৈর্যশীল এবং অপেক্ষা করতে জানো। রোহানের সাথে কথোপকথন শেষে তিশা বেশ কিছুদিন নির্জন অবস্থায় ছিল। তিশা মানসিক চাপ এবং সম্পর্কের জটিলতা নিয়ে তার পারিবারিক অবহিত ছিল। তিশার মানসিক চাপ এবং সম্পর্কের জটিলতা নিয়ে তার পরিবার অবহিত ছিল, কিন্তু তিশা কখনোই তাদের কাছে পুরোপুরি তবে তার পরিবার তার জন্য অনেক কিছু করেছে এবং তার সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছে। তিশার পরিবারে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো তিশার মা, মিসেস মেহের। তুমি যদি একদিন আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে, তাহলে হয়তো কিছুটা হালকা অনুভব করতে। তোমার ভেতরের যন্ত্রণা আমি বুঝি দিশা, তবে তোমার অতীতটা আমাদের সবারও জানা, আর আমরা সবাই জানি তুমি কতটা শক্তিশালী। তিশা কিছুটা স্বস্তি নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। তার মনে একটু দ্বিধা ছিল, কিন্তু মায়ের স্নেহ এবং সমর্থন তাকে কিছুটা শান্তি দেয়। কখনো কখনো সময় আমাদের নির্ধারণ করে দেয়। তুমি যদি রোহানকে সত্যি ভালোবাসো, তবে তোমার তাকে একটু সময় দিতে হবে সম্পর্ক গড়ে তোলার জন্য। আমাদের ভেতরকার প্রতিরোধ কাটিয়ে উঠতে হবে। তিশা এবার মায়ের কথা শুনে একটু গভীরভাবে চিন্তা করতে শুরু করে।
তার মা সবসময় তাকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হতে শেখাতেন, কিন্তু এখন যখন সে নিজের অনুভূতিগুলো নিয়ে বিভ্রান্ত ছিল, তখন তার মায়ের কথা তাকে পরিপূর্ণ সমর্থন দিয়েছিল। এছাড়াও তিশার ছোট ভাই অর্পিত ছিল, যে সবসময় তিশাকে হাসাতো এবং তার সমস্যাগুলো থেকে মুক্তি দিতে চেষ্টা করত। অর্পিত সাধারণত খুব মজার ছেলে, তবে সে জানতো কখন তিশার পাশে দাঁড়াতে হবে। তিশা, তুমি জানো না, রোহান আসলে একটা ডাউন টু অর্থ ছেলে। তবে তার সাথে কথা বললেই বুঝতে পারবে, সে কখনোই কিছু চাপিয়ে দিতে চায় না। এমনকি যদি তুমি তার সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে এটা তার জন্য একরকম প্রশংসনীয় হবে। তার ব্যাপারে তোমার এত ভয় কি? আমাদের পরিবার জানে তুমি সব সময় ভালো কাজ করবে। তিশা কিছুটা হেসে ওঠে। অর্পিতের কথা শুনে তার মনে এক ধরনের নিশ্চয়তা ফিরে আসে। এখন তিশার পরিবার, তার মা মিসেস মেহের এবং ছোট ভাই অর্পিত, তাকে সম্পর্কের বিষয়ে একটি শান্ত এবং বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়েছে। তারা তিশাকে ভালোবাসা, সম্পর্ক এবং আত্মবিশ্বাসের গুরুত্ব শিখিয়েছে, যা তাকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সময় প্রভাবিত করবে। তিশা পরিবারের সমর্থন পেয়ে তার মন কিছুটা শান্ত হয়। তবে এখনও সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে রোহানের সঙ্গে তার সম্পর্কের ভবিষ্যৎ কী হবে। তার মন কখনোই স্থির ছিল না, কারণ সে জানত রোহানও কিছুটা দ্বিধাগ্রস্ত। তিশা তাকে নিয়ে অনেকটা চিন্তা করলেও তার মনের মধ্যে কিছু প্রশ্ন অবশিষ্ট ছিল এবং সেগুলোর উত্তর খুঁজতে তাকে আরও কিছু সময় নিতে হবে। তিশা একদিন তার পছন্দের ক্যাফেতে বসেছিল, সেখানে রোহান হাজির হয়। তিশা তাকিয়ে থাকে তার দিকে, কিছুটা অস্বস্তি অনুভব করে। রোহান তার সামনে বসে এক নিঃশ্বাসে কথা শুরু করে। তিশা, আমি জানি তোমার সমস্যা হয়েছে, তুমি কষ্টে আছো, কিন্তু আমার কোনো সমস্যা নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমারও একই রকম অনুভূতি হচ্ছে। আমি জানি আমরা যা কিছু বলেছি তাতে হয়তো তোমার মনে অনেক কনফিউশন তৈরি হয়েছে, তবে আমি চাই তুমি জানো আমি তোমাকে সত্যি বিশ্বাস করি। যদি তোমার সিদ্ধান্ত নিতে সময় লাগে, আমি অপেক্ষা করব। আমি শুধু তোমার সান্নিধ্য চাই। তিশা কিছুটা চুপ করে থাকে, তার মনে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। রোহানের কথাগুলো তার হৃদয়ে গাঢ়ভাবে প্রভাব ফেলতে শুরু করে, কিন্তু সে জানতো যে তাকে নিজেকে কিছুটা সময় দিতে হবে। রোহান, আমি জানি তুমি কি বলতে চাচ্ছ, কিন্তু আমার মধ্যে অনেক দ্বিধা আছে। আমি জানি তুমি ভালো ছেলে, কিন্তু আমি এই মুহূর্তে বুঝতে পারছি না কিভাবে আমাদের সম্পর্ক এগিয়ে যাবে। আমি আসলে নিশ্চিত না। রোহান এক মুহূর্ত চুপ থাকে, তারপর মৃদু হাসি দিয়ে বলে, তুমি যদি আমার সাথে থাকতে চাও, তাহলে আমি সব কিছু ঠিক করে নিতে প্রস্তুত। আমাদের সময় একটু ধীর গতিতে যেতে দাও, তাতে আমি বা তুমি কোনো চাপ অনুভব করব না। আমাদের জন্য যা ভালো আমরা সেটাই করব। তিশা কিছুটা মৃদুভাবে মাথা নাড়ে। তার মনে রোহানের কথাগুলো কল্পনায় ঘুরপাক খায়। সে বুঝতে পারে রোহান তার জন্য তৎক্ষণাৎ কোনো চাপ সৃষ্টি করতে চায় না, বরং সে চাইছে তার একে অপরকে ভালোভাবে জানুক এবং তাদের সম্পর্কের ভবিষ্যৎ ঠিকভাবে গড়ে উঠুক। এই দৃশ্যে তিশা এবং রোহান এক নতুন দৃষ্টিকোণ থেকে একে অপরকে দেখতে শিখেছে। রোহান তার অপেক্ষা এবং সময় দেওয়ার প্রস্তাব দেয়, তিশাকে আরও কিছুটা স্পেস দিতে চায়। তবে তিশার মনের মধ্যে এখনও কিছু সংশয় রয়ে গেছে, যার জন্য তাকে আরও সময় দরকার। এখানে তিশা পরিবারের সমর্থন এবং রোহানের সদয় মনোভাব তাকে একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। তবে সেই সিদ্ধান্ত কেমন হবে তা সময়ই বলে দেবে। তিশার অফিসে নতুন একটি মিটিং চলছে, সেখানে তার সহকর্মী আকাশ খুবই মজবুত অবস্থানে আছেন। আকাশ তিশার থেকে কয়েক বছর সিনিয়র এবং তার কাজের প্রতি মনোযোগ এবং পেশার দায়িত্ব সবাইকে মুগ্ধ করে। তিশার সামনে আকাশের বেশ কিছু ফিডব্যাক ছিল, কিন্তু তিশার মাঝে একটু দ্বিধা ছিল তাকে নিয়ে। আকাশের প্রতি তিশার শ্রদ্ধা থাকা সত্ত্বেও কিছু ছোটোখাটো বিষয় ছিল যা তাকে অস্বস্তি দিত। একদিন যখন তিশা নিজের ডেস্কে বসে কাজ করছিল, আকাশ হঠাৎ এসে তাকে কিছু নতুন তথ্য দেওয়ার জন্য ডেকে নেয়।
তিশা কিছুটা দ্বিধায় পড়ে, কারণ আকাশ মাঝে মাঝেই কাজের ক্ষেত্রে তীক্ষ্ণ মন্তব্য করতেন, যা তিশার কাছে কিছুটা অপ্রত্যাশিত মনে হতো। তবে তিশা জানতো এটি তার কাজের উন্নতির জন্য উপকারী হতে পারে। তিশা, আমি তোমার রিপোর্টে কিছু ফাইল টিউনিং দেখতে পাচ্ছি। তুমি যদি একটু ভেবে কাজটা করো, তবে তোমার কাজের গুণগত মান অনেক বেড়ে যাবে। আর হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি একটু বেশি মনোযোগী হলে ভালো হবে। তিশা আকাশের দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করে। তার মনে কিছু প্রশ্ন আসে, কিন্তু সেগুলো সে প্রকাশ করতে চায় না। সে চেষ্টা করে শান্ত থাকতে এবং আকাশের পরামর্শ গ্রহণ করতে। ধন্যবাদ আকাশ, আমি তোমার পরামর্শ ঠিকমতো নেব। আর হ্যাঁ, আমি চেষ্টা করব যেন সময় মতো সব কিছু সম্পন্ন করতে পারি। আকাশ কিছুটা খোলামেলা হয়ে হাসে, তারপর আরও কিছু ফিডব্যাক দিয়ে চলে যায়। তিশা কিছুক্ষণ নিজের ডেস্কে বসে ভাবতে থাকে। আকাশের কঠোর পরামর্শ তার কাজের মান বাড়ানোর জন্য সহায়ক হলেও মাঝে মাঝে তার একটু বেশি খুঁতখুঁতে মনোভাব তিশার কাছে চাপের মতো মনে হতো। তিশা জানতো অফিসের পরিবেশ আকাশের মতো সহকর্মী থাকাটা গুরুত্বপূর্ণ, তবে সে চায় এমনভাবে যেন তাদের সম্পর্কটি সমন্বিত এবং সৌহার্দ্যপূর্ণ হয়। আকাশের কঠোর পরামর্শ তার উন্নতির জন্য কাজে আসবে, কিন্তু তিশা তার মানসিক শান্তি বজায় রাখতে চাইছে। এখানে তিশার অবস্থান ও আকাশের মনোভাব তাদের পেশাগত সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে। যদি আকাশ একটু বেশি সহানুভূতির সাথে তার কাজের দিক নির্দেশনা দেয়, তাহলে তিশার জন্য পরিবেশ অনেক বেশি সমর্থনশীল হবে। রোহান আজ একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তিশার সঙ্গে তার সম্পর্ক কখনো তেমন ছিল না, তবে আজ সে একেবারে সিদ্ধান্ত নিল যে সে তিশার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে। গত কয়েকদিন ধরে তার মনে বেশ কিছু প্রশ্ন জমে উঠেছিল, বিশেষত তিশার অফিসের পেশাদারিত্ব নিয়ে, এবং সে অনুভব করছিল যে এই সম্পর্কে কিছু বিষয় পরিষ্কার হওয়া দরকার। তিশার অফিসে আসতে আসতে রোহান অনেকবার ভাবছিল এটা ঠিক হবে তো, কিন্তু সিদ্ধান্ত নিতে সে আর সময় নষ্ট করতে চায়নি। তিশা খুবই ব্যস্ত ছিল, কিন্তু রোহান তার কাছে একটি স্পষ্ট প্রতিক্রিয়া চাইছিল। তিশার সামনে এসে রোহান একটু জড়তা অনুভব করে, তবে তার চেহারায় দৃঢ়তার ছাপ ছিল। তিশা, তুমি একটু সময় পাবে? তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই। তিশা রোহানের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে বলে, হ্যাঁ রোহান, বলো কি ব্যাপার। রোহান একটু শ্বাস টেনে নেয় এবং তারপর আস্তে আস্তে তার কথা শুরু করে। অফিসে বেশ কিছুদিন ধরে আমি তোমার কাজে কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। তুমি একটু বেশি মনোযোগী হয়ে উঠেছ, তবে মাঝে মাঝে মনে হয় যেন তোমার মানসিক চাপও বেড়ে যাচ্ছে। আমি কিছুটা উদ্বিগ্ন। তিশা কিছুটা চমকিত হয়, কিন্তু সে রোহানকে স্পষ্টভাবে দেখে বলে, আমি জানি রোহান, তুমি খেয়াল করেছো। আমি সত্যিই চেষ্টা করছি যাতে কাজের মান বজায় থাকে, কিন্তু হ্যাঁ, কিছু সময় কিছু চাপ অনুভব হচ্ছে। রোহান তার দিকে একটি সহানুভূতির চোখে তাকিয়ে বলে, তিশা, আমি জানি তুমি সব সময় ভালো কাজ করতে চাও, তবে মনে রাখো, কাজের চাপ নিলে মানসিক শান্তি হারাতে হবে না। আমি চাই তুমি নিজেকে একটু সময় দাও আর একটু স্বস্তিতে থাকো। তিশা রোহানের কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু তারপর সে চুপ করে থাকে এবং রোহানের কথা শোনার চেষ্টা করে। তার মনে হয় যে রোহান তাকে বুঝতে পেরেছে এবং সে আজও একটা নতুন দৃষ্টিকোণ পেতে পারে। তিশা কিছুটা ভাবতে থাকে। রোহানের কথায় তার মনে এক ধরনের শান্তি আসে, যেটি তাকে তার কাজের প্রতি আরেকটু খোলামেলা মনোভাব রাখতে সাহায্য করতে পারে। তবে সে জানে যে রোহান তার সহকর্মী হলেও তার দুজনের মধ্যে এখনও কিছু দূরত্ব আছে। তবুও রোহানকে ধন্যবাদ জানানো তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে আজ থেকে একটি মূল্যবান দৃষ্টিকোণ দিয়েছে, যা তার পেশাগত জীবনকে আরও সহজ করতে সাহায্য করবে। অফিসের কাজ শেষ করে রোহান এবং তিশা একসাথে একটি রেস্টুরেন্টে আসলো। তিশা আজ একটু বেশি অনাবিল অনুভব করছিল, কারণ অফিসের চাপ থেকে কিছুটা মুক্তি পেয়ে সে একটু সময় নিতে চেয়েছিল। রোহান তার পাশে বসে কফি নিয়ে কিছুটা চিন্তিত ছিল, তবে তিশার দিকে তাকিয়ে তার মনে হতে লাগলো হয়তো কিছু বলার সময় এসেছে।
তিশা রোহানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, রোহান, তোমার সাথে কিছু কথা ছিল। আজকে আমার বাড়ি থেকে একটি অদ্ভুত খবর শুনলাম। রোহান একটু মুচকি হেসে বলেন, কি ব্যাপার? তোমার বাড়ির খবর তো সব সময়ই কিছু না কিছু নতুন থাকে। তিশা একটু গম্ভীর হয়ে বলে, না, আজকের খবরটা একটু ভিন্ন। আমার মা বললেন যে আজ আমার ছোট ভাইয়ের সাথে বাড়িতে কথা বলার সময় জানা গেল সে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। মানে তারা আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবছে। রোহান কিছুক্ষণ চুপ করে থাকে এবং তার চোখে অবাক হওয়ার ছাপ স্পষ্ট। সে তিশার দিকে তাকিয়ে অবিশ্বাসের সাথে বলে, তুমি কি বলছো? তোমার বাড়ির পক্ষ থেকে এমন কিছু বলা হচ্ছে? বিয়ে? এটা তো খুবই অপ্রত্যাশিত। তিশা কিছুটা হাসতে হাসতে মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ জানি, এটা খুব অদ্ভুত। আমি তো ভাবতাম না যে এইভাবে কিছু ঘটবে। তবে আমার পরিবার অনেক দিন ধরেই এমন কিছু নিয়ে চিন্তা করছিল। এখন তারা একটু বেশি সিরিয়াস। রোহান এখন একটু হতভম্ব। সে অনুভব করছিল তিশার জন্য এই খবরটা কোনোভাবেই সহজ হতে যাচ্ছে না। তিশা যে এতদিন তার জীবনে নিজের কাজ আর পেশাগত জীবনকে প্রাধান্য দিয়েছে, এমন এক খবর তার জীবনে এক নতুন দিক খুলে দিচ্ছে যা সে কখনো ভাবেনি। রোহান কিছু সময় চুপ থাকার পর একটু সমবেদনা নিয়ে বলে, তিশা, আমি জানি তুমি অনেক শক্ত মনের মানুষ, কিন্তু এই ধরনের পরিবর্তন তো খুব সহজে গ্রহণ করা যায় না। তোমার কি মনে হচ্ছে তুমি কি প্রস্তুত এভাবে জীবন বদলানোর জন্য? তিশা কিছুটা চিন্তিত হয়ে বলে, এটা খুব কঠিন। আমি ভাবছিলাম আমার ক্যারিয়ারের জন্য যে সময়টুকু ছিল সে কি সত্যি শেষ হতে চলেছে। আমার মা চাইছেন আমি একটা স্থিতিশীল জীবন শুরু করি। রোহান তিশার কথায় গভীরভাবে ভাবতে থাকে এবং তাকে সমর্থন জানিয়ে বলে, তিশা, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজে নিতে পারো। যদিও পরিবার অনেক কিছু চায়, তবুও তোমার নিজস্ব ইচ্ছা এবং স্বপ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি তুমি একে সামাল দিতে পারবে। তিশা রোহানের কথাগুলো শোনার পর একটু রাগ করে, তার মনোভাব একটু বদলায়। রোহান সত্যি তার পাশে থাকলে অনেক কিছুই সহজ হতে পারে। রোহান জানতে পারল তিশার বিয়ের ব্যাপারে। রোহান অফিসে ব্যস্ত ছিল, ফাইলের উপর চোখ বুলিয়ে দ্রুত সেইগুলো সই করছিল। এমন সময় তার ফোনে একটি মেসেজ এলো। মেসেজটি তিশার কাছ থেকে নয়, বরং তাদের এক সহকর্মীর কাছ থেকে। ভাই শুনেছো, ঈশার বাসা থেকে তার বিয়ে ঠিক করছে। ছেলে নাকি বিদেশে থাকে। সবকিছু চূড়ান্ত হওয়ার পথে। রোহানের হাত থেকে ফোনটা পড়ে যেতে চাইছিল। সে দ্রুত ফোনটা তুলে আবার মেসেজ পড়ল। বিশ্বাস করতে পারছিল না। তিশার বিয়ে? রোহানের মনের ভেতর ক্ষোভ আর হতাশা জমতে লাগলো। তার মনে পড়ল তিশার সঙ্গে রেস্টুরেন্টে হওয়া সেই কথোপকথন। তিশা পরিষ্কারভাবে বলেছিল সে এখন বিয়ে করতে চায় না। তাহলে বাসা থেকে এমন সিদ্ধান্ত কেন? রোহান সারাদিন অফিস থেকেও কোনো কাজ করতে পারছিল না। মাথায় কেবল ঘুরছিল তিশার বিয়ের খবর। তিশা আমাকে কিছু বলল না কেন? ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি? সে ভাবলো সরাসরি তিশার সঙ্গে কথা বলবে। সন্ধ্যায় তিশাকে ফোন করলো রোহান। তিশা, তোমার বাসায় কি কিছু হচ্ছে? হ্যাঁ, বাবা মা বিয়ের কথা ভাবছেন। একটা প্রস্তাব এসেছে। তুমি কি চাও? তুমি রাজি? আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। বাবা মা অনেক চাপে রেখেছে। ছেলেটা বিদেশে থাকে। বাবা বলেছেন এটা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। তুমি কি আমাকে কিছু বলতে চাইছো না? রোহান, আমি জানি, আমি তোমাকে বারবার বলছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার জুনিয়র। কিন্তু আমি আমার পরিবারের কথাও অগ্রাহ্য করতে পারি না। বাবা মা আমার জন্য যা ঠিক করবেন সেটাই ভালো ভাবছেন। রোহান হতাশ কণ্ঠে বলল, তিশা, তুমি কি তোমার সিদ্ধান্ত অন্য কেউ নিতে দিবে? এটা তোমার জীবন, তোমার অধিকার নিজের সিদ্ধান্ত নেওয়া। তিশা চুপ করে রইল। তুমি কি সত্যি আমার কথার গুরুত্ব দাও না? তিশা বাসে চলে এলো। কিছু না বলে ফোন রেখে দিল। রোহানও বাসে আসলো। রাতভর রোহান ঘুমাতে পারল না। একটাই কথা তার মাথায় ঘুরছিল, তিশাকে এই পরিস্থিতি থেকে বের করতে হবে। সে ভাবল, যেভাবেই হোক তিশার বাবা মায়ের সঙ্গে কথা বলবো। আমি তাদের কাছে আমার জন্য তিশাকে চাইবো, আর আমি ওর পাশে আছি। এভাবে রোহান একটি কঠিন সিদ্ধান্ত নিল। সে জানত
এই পথ সহজ নয়, কিন্তু তিশাকে হারানোর ভয় তাকে আরও দৃঢ় করলো। রোহন অনেক দিন ধরে তিশাকে ভালোবাসে। বারবার প্রকাশ করার পর না রিজেক্ট করেছে, বারবার প্রকাশ করার পরও রিজেক্ট করেছে। কিন্তু যখন শুনল তিশার পরিবার তার বিয়ে ঠিক করেছে, তখন আর চুপ থাকতে পারল না। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল তিশাকে সে চাইবে। রাতে মায়ের সঙ্গে কথা বলতে বসলো রোহান। মা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। রোহানের মা চমকে বললেন। তুই এত সিরিয়াস কবে থেকে হলি? রোহান হাসলো না, শান্তভাবে বলল। মা, আমি তৃষাকে ভালোবাসি। ওর পরিবার ওর জন্য বিয়ের প্রস্তাব পাকা করছে। আমি চাই আমরা তৃষাকে দেখতে যাই। তুমি বাবাকে বলো আমি আমার পরিবার থেকে তৃষার জন্য প্রস্তাব দিতে চাই। রোহানের মা অবাক হয়ে গেলেন। তুই কি তোর সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত? হ্যাঁ মা, আমি নিশ্চিত তৃষা আমার পাশে থাকুক, সেটা আমি মন থেকে চাই। রোহানের মা বাবা সব কথা শুনে রাজি হলেন। পরের দিন সকালে রোহানের পরিবার তৃষার বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে প্রস্তুত ছিল। অন্যদিকে তৃষা কিছু জানতো না। সে জানতো বাসে একজন প্রবাসী ছেলের সঙ্গে তার বিয়ের কথা চলছে, কিন্তু রোহান যে তাকে দেখতে আসবে সেটা তার কল্পনার বাহিরে ছিল। দুপুরের দিকে কলিং বেলের শব্দে তৃষার মা দরজা খুললেন। দরজার ওপারে রোহান এবং তার পরিবার দাঁড়িয়ে। রোহান পরিপাটি পাঞ্জাবি পরে এসেছে, তার পাশে তার মা বাবা। তৃষার মা অবাক হয়ে বলেন, আপনারা? রোহানের মা বিনম্র হাসি দিয়ে বলেন, আমরা রোহানের পরিবার আপনার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আমরা চাই তৃষাকে আমাদের বউ করে আনতে। তৃষার বাবা সুমন সাহেব কিছুটা অবাক হলেন। রোহান, তুমি তো তিশার জুনিয়র, তাই না? রোহান মাথা নিচু করে সম্মানের সাথে বলল, জি আঙ্কেল, কিন্তু আমি তৃষাকে শুধু সিনিয়র হিসেবে দেখি না। আমি ওকে ভালোবাসি আর চাই আমাদের সম্পর্কটা পরিবার থেকেই শুরু হোক। রোহান হাসল, কিন্তু সেই হাসিতে দৃঢ়তার ছাপ ছিল। হ্যাঁ, আমি এসেছি তোমার বাসায় তোমাকে দেখতে। রোহানের মা তখন এগিয়ে এসে তৃষার মাকে বললেন, আপনারা হয়তো জানেন না, রোহান প্রতিষ্ঠিত ছেলে। সে তার বাবার ব্যবসায় দায়িত্ব নিয়েছে। আমরা চাই তৃষাকে আমাদের পরিবারের অংশ করতে। তৃষা যেন কোনো সমস্যার মুখোমুখি না হয়, সে দায়িত্বই আমরা নেব। তৃষার বাবা মা একে অপরের দিকে তাকালেন। তারা জানতেন রোহান ভালো ছেলে। রোহান বলল, আমি চাই তুমি তোমার ইচ্ছায় আসো, কোনো জোর নেই, কিন্তু তুমি আমার পাশে থাকলে আমি খুশি হব। রোহানের বাবা বলেন, আমার ছেলের সিদ্ধান্তটাই সবার আগে, আমরা রাজি। তৃষা কিছু না জানতেই মা তাকে ডেকে বলেন, তৃষা, বাইরে কিছু অতিথি এসেছে, তুমি একটু আসো। তৃষা ভাবল আবার নিশ্চয়ই ছেলে পরিবার দেখা করতে এসেছে। মনটা আরো ভারী হয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও সে ধীরে ধীরে ড্রয়িং রুমে এলো। কেউ প্রথমে কিছু বলছিল না। দরজার কাছে এসে সে চোখ নামিয়ে আসন নিল, কিন্তু হঠাৎ করে তার মনে হলো পরিবেশটা যেন কেমন অদ্ভুত। তৃষা ধীরে ধীরে চোখ তুলে সামনে তাকালো। সামনে রোহান বসে আছে, পাশে তার মা বাবা। তৃষা চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রোহান, সে এখানে কেন? রোহানও তৃষার দিকে তাকিয়েছিল, চোখে তার সেই পরিচিত গম্ভীর দৃষ্টি, কিন্তু আজ সেটা যেন আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী। তৃষার মা তখন মৃদু হাসি দিয়ে বললেন, এই যে তৃষা, চিনতে পারছো? রোহান এসেছে তোমার জন্য সব প্রস্তাব নিয়ে। ওর পরিবার চাই তুমি তাদের পরিবারের বউ হও। তৃষা হতবাক হয়ে রোহানের দিকে তাকিয়ে থাকলো। তৃষা ফিস ফিস করে বলল, রোহান, তুমি এখানে? রোহান শান্ত স্বরে বলল, হ্যাঁ তৃষা, আমি এসেছি আজ তোমার পরিবারের সামনে এসে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। আমি চাই আমাদের সম্পর্কটা এখান থেকেই শুরু হোক। আমি চাই তুমি আমার পাশে থাকো সব সময়। তৃষা বুঝতে পারছিল না কি বলবে। তার বাবাও চুপচাপ তাকিয়েছিলেন। রোহানের মা তখন মৃদু হেসে বললেন, আমরা জানি, কিন্তু আমার ছেলেও প্রতিষ্ঠিত। আমাদের কোনো অসুবিধা নেই। আমরা চাই তৃষা আমাদের পরিবারের সদস্য হোক। তৃষার বাবা সুমন সাহেব তখন গম্ভীর স্বরে বললেন, রোহান, তুমি তিশাকে কতদিন ধরে চেনো? এটা কি হঠাৎ কোনো সিদ্ধান্ত? রোহান শান্তভাবে উত্তর দিল, আঙ্কেল, আমি তৃষাকে অনেক দিন ধরেই চিনি। আমি জানি ও একজন দায়িত্বশীল মানুষ। আমি শুধু চাই ওর পাশে থাকতে আর ওকে বুঝতে সময় দিতে। তৃষার বাবা মৃদু হাসলেন। আমাদের সিদ্ধান্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের আপত্তি নেই। তৃষা রেগে বলল। আমি বুঝতে পারছি না। রোহান তার দিকে তাকিয়ে বলল,
তৃষা তোমার যা ইচ্ছা তাই করবে, কোনো চাপ নেই। আমি শুধু চেয়েছি তোমাকে আমার করে রাখতে। তিশার আগে ফুসফুস করতে লাগলো, কিন্তু কাউকে বুঝতে দিল না। শান্ত মেজাজে রোহানকে তিশা ধীরে ধীরে বলল, আমি চাই তোমার সঙ্গে কথা বলতে একা। সবাই একটু হেসে বলল, ঠিক আছে, তোমরা কথা বলো। রোহান উঠে দাঁড়ালো, তিশার দিকে তাকিয়ে মৃদু হাসলো। রোহান ভাবল তিশা হয়তো রাজি হয়ে গেছে, কিন্তু তিশা যা বলবে রোহান তা শোনার জন্য প্রস্তুত ছিল না। তিশা তাদের সামনে বেশিক্ষণ বসে থাকতে পারল না। চোখের সামনে রোহানকে দেখে মনের ভেতর অজানা অস্বস্তি আর রাগ জমে উঠছিল। দ্রুত উঠে নিজের ঘরের দিকে হাঁটা দিল। রোহান বুঝতে পারল তিশা তার উপস্থিতি মেনে নিতে পারছে না। তিশার মা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রোহান হাত তুলে ইশারায় থামালো। আমি তৃষার সঙ্গে একটু কথা বলি। রোহান ধীরে ধীরে তিশার রুমের দরজা গিয়ে দাঁড়ালো। দরজা খোলা ছিল। তিশা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। তৃষা। তিশা ঘুরে দাঁড়িয়ে কড়া কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছো রোহান? কার অনুমতি নিয়ে? রোহান ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকলো। তোমার সঙ্গে কথা বলতে এসেছি, তোমার পরিবারকে জানাতে যে আমি তোমাকে ভালোবাসি। তিশা রাগী কণ্ঠে বলল, ভালোবাসা? তুমি কি জানো এটা কত বড় দায়িত্ব? তুমি আমার জুনিয়র, আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা। রোহান চুপ করে তার কথা শুনছিল। তিশা ক্ষোভে বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না রোহান, এটা অসম্ভব। রোহানের চোখে এক ফোঁটা দুঃখের ছাপ বলল, কারণ আমি তোমার জুনিয়র। তিশা গলার কাঁপুনির সঙ্গে বলল, হ্যাঁ তুমি আমার জুনিয়র। আমি এরকম জুনিয়রকে বিয়ে করতে পারবো না। আমি নিজেও চাই না তোমার সাথে আমার বিয়ে হোক। রোহান একটু চুপ থেকে বলল, তাহলে তোমার মনের কথা শোনো, তোমার পরিবার নয়, তুমি কি আমাকে প্রত্যাখ্যান করছো? হ্যাঁ আমি চাই তুমি চলে যাও। আমি এই সম্পর্কটা নিয়ে কোনো কথা শুনতে চাই না। রোহান গম্ভীর শ্বাস নিয়ে বলল, তৃষা আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমি এখান থেকে শুধু তোমার কথাই চলে যাব না, কারণ আমি তোমাকে অন্য কারো হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে আমার করেই ছাড়বো। রোহান তুমি এটা বুঝতে পারছো না? আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি এখানে এসো না, এই সম্পর্ক সম্ভব না। রোহান দরজার কাছে দাঁড়িয়েছিল। তিশার কথার কোনো প্রতিক্রিয়া দিল না, বরং শান্তভাবে বলল, কারণটা কি? আমি তোমার জুনিয়র তাই? তিশা বিরক্তি স্বরে বলল, জুনিয়র সিনিয়র সেটা সব থেকে বড় বিষয়, আর আমি নিজেও এই বিয়ে করতে চাই না। রোহান এবার তার দিকে এগিয়ে এসে বলল, তুমি চাইছো না? তিশা দৃঢ় কণ্ঠে বলল, না আমি চাচ্ছি না। রোহান চুপ করে তিশার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে বলল, তৃষা, তুমি যতবারই না বলো আমি তোমাকে বিয়ে করবই, এটা আমার প্রতিজ্ঞা। তিশা হতবাক হয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কিভাবে সম্ভব? তুমি কি বুঝতে পারছো না আমার পরিবার অন্য একটা প্রবাসী ছেলের সঙ্গে বিয়ের কথা ভাবছে? তারা আমাকে কখনোই মেনে নেবে না। রোহান শান্ত স্বরে বলল, আমি জানি তোমার পরিবার আমাকে পছন্দ করবে, কিন্তু তোমার পরিবার তোমার সম্মতি থেকেও তাদের সম্মতি বেশি গুরুত্ব দেয়। তুমি যতবারই না বলো আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি শুধু পরিস্থিতির চাপে পড়েছো। আমি অপেক্ষা করব, যতদিন দরকার অপেক্ষা করব, কিন্তু আমি তোমাকে বিয়ে করবই। তিশা হতাশ হয়ে বলল, তুমি এসব সিনেমার মতো কথা বলে কোনো লাভ নেই, বাস্তবতা ভিন্ন। আর আমি চাই না তুমি আর আমার সামনে আসো। প্লিজ রোহান, এটা শেষ করো। রোহান তিশার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তৃষা, তুমি যতবারই আমাকে দূরে সরানোর চেষ্টা করো আমি ততবারই তোমার পাশে এসে দাঁড়াবো। আমি জানি পরিস্থিতি তোমার পক্ষে নেই, কিন্তু আমি সব বাধা পেরিয়ে তোমার পাশে থাকবো। আর একদিন তুমি নিজেই আমাকে বিয়ের জন্য রাজি হবে, সেটা তোমার সিদ্ধান্ত হবে, কারো চাপে নয়। তিশা হতভম্ব হয়ে গেল। রোহান তুমি পাগল হয়ে গেছো, এটা কোনো সহজ ব্যাপার নয়। রোহান মৃদু হেসে বলল, আমার ভালোবাসা সহজ নয়, আমি জানি এটা সময় সাপেক্ষ, কিন্তু আমি তৃষাকে ছাড়া বাঁচতে পারবো না, এটা তোমাকে প্রমাণ করব। রোহান এবার দরজা খুলে বেরিয়ে গেল। তিশা মনে মনে ভাবল, সে কি সত্যি এমন জেদ ধরেছে? আমি কিভাবে এই সম্পর্ক থেকে মুক্তি পাবো? রোহানের জেদ আরও বাড়তে থাকে। তিশার না শোনার পরও রোহান হাল ছাড়ল না। সে ঠিক করলো, আমি তৃষার মন জিতবই, তাকে আমার জীবনে চাই, যত বাধাই আসুক আমি লড়াই করব। তিশা তার পরিবারের সামনে আবারও জোর দিয়ে বলেছিল, আমি রোহানকে বিয়ে করতে পারবো না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তিশার বাবা সুমন সাহেব একটু অবাক হয়ে বললেন,
কিন্তু তৃষা, তুমি জানো না যে রোহান একটা প্রতিষ্ঠিত ছেলে? তার পরিবারের পক্ষ থেকেও পুরোপুরি সহায়তা রয়েছে। তোমার জন্য অনেক সুবিধা হবে। তৃষা রেগে গিয়ে বলল, আমি চাই না বাবা, আমি নিজে সিদ্ধান্ত নিতে চাই। রোহান আমার জুনিয়র, তার সাথে আমার কোনো সম্পর্ক হবে না। এই বিয়ে আমি চাই না। তৃষার মা একটু চাপা কণ্ঠে বললেন, তিশা, কিন্তু তুমি তো জানো রোহান ভালো ছেলে, সে তোমাকে কখনোই অসুবিধায় পড়তে দেবে না। তৃষা তাদের কথা কানে না শুনে বলল, আমি জানি, কিন্তু রোহানকে বিয়ে করা আমার জন্য অসম্ভব। আমি জানি আমি ওর সঙ্গে সুখী হতে পারবো না। এদিকে রোহানের বাবা মা এবং তৃষার বাবা মা তাদের সম্পর্ক নিয়ে বসে আলোচনা করছিলেন। রোহানের বাবা বললেন, রোহান তো অনেক ভালো ছেলে, প্রতিষ্ঠিত। তিশাকে নিয়ে কোনো সমস্যা হবে না। তিশার সঙ্গত কারণেই আমাদের পরিবার খুশি থাকবে। তৃষার মা বলেন, তবে তিশার মনোভাব কি হবে? তিশা রাজি না হলে তো কিছুই হবে না। তৃষার বাবা সুমন সাহেব একটু চিন্তিত হয়ে বললেন, তৃষার মতো একটা মেয়ের ইচ্ছা ছাড়া কিছু করা যাবে না। তবে রোহান তো একেবারে স্থিতিশীল, সে তো তৃষাকে খুব ভালোবাসে, এটা তো আমাদের বুঝতে হবে। তৃষার মা একটু হতাশ হয়ে বলেন, তাহলে এই পাত্র কি এমন কিছু নেই যা তিশা খুঁজছে? যদি তিশা একেবারে রাজি না হয় তাহলে কিছুই করা যাবে না। তবে তারা সবাই জানতো যে তৃষার পরিবারের সদস্যরা রোহানকে ভালোভাবেই মেনে নেবে। তবে তৃষা তার সিদ্ধান্তে একদম অটল ছিল। রোহান নিজের মনোভাব আরও দৃঢ় করেছিল। তিনি ভাবছিলেন, তৃষা যতই না বলুক আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি তার মন বুঝতে হবে। আমি চাই তৃষার নিজের ইচ্ছায় আমার পাশে আসুক। এমনকি যদি সে আমাকে বারবার প্রত্যাখ্যান করে, তবু আমি তাকে ছেড়ে যাব না। তার বাবা মা তার পাশে ছিল। তবে রোহান জানতো পরিবারের চাপের সঙ্গে তৃষাকে তার ইচ্ছা অনুযায়ী চলতে দেওয়া উচিত। রোহান বসে ভাবছিল, একদিন তৃষা বুঝবে আমি তার জন্য ভালো হব। আমি এত সহজে হার মেনে যাওয়ার ছেলে নই। তৃষা নির্ভীকভাবে বলেছিল, বাবা, আমি রোহানকে বিয়ে করতে পারবো না, কারণ সে আমার জুনিয়র আর আমি তো সিনিয়র। আমি চাই না আমার জীবন এভাবে চলুক। তৃষার বাবা সুমন সাহেব একটু অবাক হয়ে বললেন, তুমি কি বলছো তৃষা? রোহান তো একদম প্রতিষ্ঠিত ছেলে, তাকে তুমি কেন প্রত্যাখ্যান করছো? তৃষা মাথা নেড়ে বলল, বাবা, আমি জানি সে ভালো ছেলে, কিন্তু আমার জীবনের কোনো জায়গায় রোহান নেই। আমি তাকে বিয়ে করতে পারবো না, সেটা আমার শেষ কথা। তৃষার মা একটু দুঃখিত কণ্ঠে বললেন, তিশা, তুমি ভাবো রোহান তোর উপকার করেছে, তুই যদি তাকে গ্রহণ করিস তোরা সুখী হতে পারবি। তৃষা কণ্ঠ চেপে বলল, আমি তাকে বিয়ে করতে পারবো না মা, এইটুকু বুঝুন। তৃষার কথা গুরুত্ব না দিয়ে এদিকে তৃষার পরিবার এবং রোহানের পরিবার তাদের বিয়ের ব্যাপারে গোপনে আলোচনা করতে থাকে। তৃষার বাবা সুমন সাহেব ভাবছিলেন, রোহান ভালো ছেলে, আমাদের পরিবারের জন্য একদম উপযুক্ত। তৃষা যতই না বলুক, আমি চাই তাদের মধ্যে এই বিয়ে হোক। তৃষার মা, যিনি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, বলেন, আমরা যদি তিশাকে না চিনিয়ে এই বিয়েটা ঠিক করি তাহলে কোনো সমস্যা হবে না। তিশা যদি রাজি না হয় তো এইটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। তৃষার বাবা আবারও বলেন, হ্যাঁ, তৃষা যদি এরপরও রাজি না হয় তো তৃষাকে কিছু না বলেই আমরা রোহানকে ছেলের মতো গ্রহণ করব। রোহানের বাবা মাও তৃষাকে মেনে নেওয়ার ব্যাপারে একমত ছিল। তারা জানতো রোহান প্রতিষ্ঠিত এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল। তৃষাকে সুখী রাখতে তারা তার সম্মতির জন্য কিছুটা সময় নিতে চেয়েছিল। কিন্তু যদি তৃষা স্বেচ্ছায় রাজি না হয় তবে তারা অন্য উপায় খুঁজে নেবে। তৃষা রোহানকে কল দিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না রোহান, তুমি আমার জুনিয়র আর আমি নিজে কিছু করতে চাই, এই সম্পর্ক হবে না। রোহান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো তৃষা, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি যতই না বলো আমি তোমার পাশে থাকবো। তৃষা চুপ হয়ে গিয়েছিল, তবে তার ভিতর থেকে একটা অদৃশ্য কষ্ট হচ্ছিল। তৃষার পরিবার তাদের সিদ্ধান্তের দিকে এগিয়ে চলছিল। তৃষাকে না জানি তারা রোহানকে তাদের ছেলে হিসেবে গ্রহণ করার পরিকল্পনা করলো। তবে তাদের চিন্তা ছিল তৃষা যদি কিছু জানে তাহলে সবকিছু উলটপালট হতে পারে। তৃষার বাবা সুমন সাহেব রোহানকে ডেকে বললেন, আমরা তোমার প্রতি সম্মান রাখছি। তৃষার মন্ত্র আমরা জানি না, তবে আমরা তোমার সঙ্গে এই সম্পর্ক স্থাপন করতে চাই। তৃষা কিছুটা সময় নিবে, আমরা চাই তুমি ধৈর্য ধরে থাকো। রোহান তার আশ্বাস দিল, আমি জানি
তৃষাকে সময় দিতে হবে, তবে আমি আপনাদের পাশে আছি। তিশার মা ভাবলেন, যদি তৃষা রাজি না হয় তাহলে আমরা তার অজান্তেই তার বিয়েটা করিয়ে ফেলব। আমাদের কাছে তৃষার ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবে তিশার পরিবার গোপনে রোহান এবং তিশার বিয়ের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছিল। তিশা কিছুটা বিভ্রান্ত ছিল। সে জানত রোহান তাকে ভালোবাসে, কিন্তু তিশার মন বরাবরই তার নিজের পথেই চলতে চেয়েছিল। তাকে এক ধরনের বাধ্যবাধকতায় ফেলতে দেওয়া তাকে কখনোই ভালো লাগতো না। এদিকে তার পরিবার নিজের সিদ্ধান্তে অটল ছিল। তিশাকে না জানিয়ে তারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এক বিকালে তিশা তার রুমে বসেছিল, একেবারে চুপচাপ। তার মনে এক অস্থিরতা চলছিল, তবে সে কিছুই বলছিল না। তিশার বান্ধবী দীপা সবসময় তার পাশে থাকতো, জানতো যে তিশার মনে কি চলছে। দীপা তাকে একদিন ডেকে বলল, তৃষা, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু তুমি যদি এভাবে চলতে থাকো তাহলে তুমি নিজের সুখকে হারিয়ে ফেলবে। তিশা বিরক্ত হয়ে বলল, তুমি কি জানো দীপা, আমি কখনোই রোহানকে বিয়ে করতে চাই না। সে জুনিয়র, আর আমি নিজের পথে চলতে চাই। আমি যদি তাকে বিয়ে করি তো আমার জীবনটা পরাধীন হয়ে যাবে। দীপা কিছুক্ষণ চুপ থেকে বলল, তৃষা, আমি জানি তুমি স্বাধীনতা পছন্দ করো, কিন্তু জীবন কখনো একদিকেই চলতে থাকে না। সামটাইমস আমরা যে সিদ্ধান্ত নেই তা আমাদের জন্য ভালো হয় না। তুমি তো জানো রোহান একজন ভালো ছেলে এবং সে তোমার পাশে থাকবে। তিশা তার মাথা নেড়ে বলল, আমি জানি, কিন্তু আমি চাই না আমার জীবন কোনো রকম চাপের মধ্যে চলে যাক। আমার পরিবার আমাকে বাধ্য করতে চাচ্ছে, কিন্তু আমি এই বিয়েতে রাজি নই। দীপা তার কাঁধে হাত রেখে বলল, তৃষা, আমি বুঝি, কিন্তু তুমি কি জানো রোহান সত্যিই তোমার ভালো চায়? তার মধ্যে কোনো ধরনের চাপ নেই। আমি জানি তোমার পরিবার তোমার জন্য ভালো চাইছে, তবে তুমি যদি রোহানকে সুযোগ দাও তবে হয়তো তুমি তার পাশে দাঁড়িয়ে সুখী হতে পারবে। তিশা কিছুক্ষণ চুপ থেকে দীপাকে লক্ষ্য করলো। দীপা আবারও বলল, তুমি যদি মনে করো তুমি এই সিদ্ধান্তে সুখী হতে পারবে তবে নিজেকে আরেকবার ভাবো, কিন্তু রোহানকে শুধু না বলে দিও না। তাকে ভালোভাবে জানো তো। তিশা গভীর শ্বাস নিয়ে বলল, তুমি জানো দীপা, আমি রোহানকে ভালো জানি, কিন্তু আমি জানি যে আমি তাকে কখনোই আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। দীপা একটু থেমে বলল, তবে একবার সুযোগ দিয়ে দেখো তৃষা, যদি তোমার মনে হয় এটা ঠিক না তবে তুমি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো। কিন্তু তুমি কি জানো যদি তুমি কিছু না করো তাহলে হয়তো সবকিছু হারাতে হতে পারে। পরদিন সকালে তিশা অফিসে চলে এলো। অফিসের কাজ অনেক জমে গিয়েছিল, কিন্তু তার মনের মধ্যে যে অস্থিরতা চলছিল তা তাকে শান্তিতে কাজ করতে দিচ্ছিল না। সে ডেস্কে বসে কাজ করতে শুরু করলো, কিন্তু বারবার তার মনে রোহান এবং তার পরিবার সম্পর্কে চিন্তা আসছিল। তিশা জানতো তাকে কোনো না কোনোভাবে এই সমস্যার সমাধান করতে হবে। এদিকে তিশার অফিসে তার সহকর্মীরা খুব ভালো বন্ধু ছিল। তাদের মধ্যে কিছু ছিল যারা তিশার মনের কথা বুঝতে পারত, বিশেষত তার সহকর্মী অর্পিতা, যিনি সবসময় তিশার পাশে দাঁড়িয়ে থাকতেন। তিশার অবস্থা বুঝতে পেরে একদিন তাকে কাছে ডেকে বলল, তৃষ্ণা, তুমি কি ঠিক আছো? তোমার মন কোথায়? আরাম নেই। তিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, অর্পিতা, আমি জানি না, আমার জীবনের সামনে অনেক বড় সিদ্ধান্ত। আমার পরিবার আমাকে রোহানের সাথে বিয়ে করতে বলেছে, কিন্তু আমি জানি না আমি তাকে বিয়ে করতে পারবো কিনা। অর্পিতা তিশার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তৃষ্ণা? আমি জানি তুমি রোহানকে ভালো জানো না, কিন্তু তুমি তাকে একবার ভালোভাবে জানলে হয়তো তোমার মন পরিবর্তন হবে। তিশা বিরক্ত হয়ে বলল, না, আমি জানি না অর্পিতা, আমি জুনিয়রের সাথে কখনোই বিয়ে করতে পারবো না। আমি নিজের পথে চলতে চাই, কিন্তু আমি জানি না অর্পিতা, যদি এটা সঠিক না হয় তবে আমি নিজেকে ঠকাতে চাই না। অর্পিতা হাসি মুখে বলল, তুমি জানো তৃষ্ণা, জীবনটা কখনো সোজা পথের মতন থাকে না। কখনো কখনো আমাদের কিছু পরিস্থিতির মধ্যে পড়তে হয়, যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হয় এবং পরিণতি আমাদের শিখিয়ে দেয় কি সঠিক ছিল। তুমি যদি মনে করো রোহান আমার জন্য সঠিক নয়, তবে তুমি সেই সিদ্ধান্ত যেতে পারো। তবে আমি মনে করি তুমি যদি তাকে সুযোগ দাও তোমার মনের শান্তি আসবে। অর্পিতা তার কাঁধে হাত রেখে বলল, তৃষ্ণা, কেউ কাউকে ঠকায় না যখন সে নিজের ভালো চায়। তুমি যদি রোহানকে একবার নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখো, তখন হয়তো তুমি বুঝতে পারবে
তুমিও তো নিজের সুখের পেছনেই ছুটছো, তাই না? তিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ আমি জানি, তবে যদি শেষ পর্যন্ত আমি জানি না, তবে আমি আবারও সেই পথেই ফিরে আসব, যে পথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। অর্পিতা হেসে বলল, এটা ঠিক। তুমি তোমার সিদ্ধান্তই ওর উপর স্থির থাকো, কিন্তু কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নাও। এর কিছু সময় পর তিশার অন্য সহকর্মী রাহুলও তার পাশে এসে দাঁড়ালো। রাহুল, যিনি সাধন খুব সিরিয়াস ও দায়িত্ববান, তিশার মনোভাব বুঝতে পেরে। তৃষা, আমি জানি তুমি খুবই মেধাবী এবং আত্মনির্ভর, তবে তোমার পরিবারের ইচ্ছে যদি এতটা শক্তিশালী হয় তাহলে তাদের কথা একবার মন দিয়ে শোনা উচিত। রাহুল চিন্তা করে বলল, তুমি যদি ভাবো তৃষা, রোহন যদি তোমার সুখের জন্য উপযুক্ত হয় তাহলে তোমার জীবনে আরো সুন্দর হতে পারে, তবে এটা অবশ্যই তোমার সিদ্ধান্ত। আমি শুধু বলছি, কখনো কখনো আমাদের জীবনে বড় সিদ্ধান্তগুলো আমাদের সাময়িক কষ্টের জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু শেষে ভালো কিছু আসতে পারে। যখন তিশার পরিবার এবং রোহনের পরিবার উল্লাসে বিয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল, তিশা একেবারে বিচলিত হয়ে পড়েছিল। তার চারপাশের প্রতিটি কিছু যেন তার উপর চাপ তৈরি করছে। বিশেষত বিয়ের প্রস্তুতির মধ্য দিয়ে যা চলছিল, সাজানো হচ্ছিল গহনা, পোশাক, খাবার, সব কিছু যেন একটি সঠিক সময়ের জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু তিশার মনে এইসব কিছুই অস্বস্তি এবং বিপদ সংকেতের মতো লাগছিল। তিশা একবার সাহস পেল এবং রোহানকে ফোন দিল, পুরোপুরি ভাঙ্গা মন নিয়ে। ফোন ধরতেই রোহান সরাসরি তার সঙ্গে কথা বলতে শুরু করলো, তবে তিশা তার গলা খাড়া করে বলল, রোহান, তুমি আমার সঙ্গে খেলছো না? আমি তোমাকে স্পষ্টভাবে বলছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এই বিয়েটা ভেঙে দাও প্লিজ। তুমি নিজে থেকে এর শেষ করতে। রোহান কিছুক্ষণ চুপ থেকে উত্তরে বলল, তৃষা, আমি জানি তুমি ভয়ে এবং উদ্বেগে আছো, তবে আমি কখনোই তোমাকে কিছু চাপাতে চাই না। আমি জানি তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু আমি কখনোই তোমার ভালোবাসা বা সঙ্গ পেতে ভুলবো না। তুমি যদি সত্যি চাইলে এই সম্পর্ক নিয়ে কিছু বলো, আমি বুঝতে পারবো, কিন্তু আমি শুধু বলছি আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তিশা আরো ক্ষিপ্ত হয়ে বলল, রোহান, আমি তোমাকে স্পষ্টভাবে বলছি, আমার জীবনের কোনো জায়গায় তুমি নেই। তুমি প্লিজ আমার জীবন থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে একদম বিয়ে করতে পারবো না, জানো তো। তবে রোহান তার ঠান্ডা মাথায় উত্তর দিল, তৃষা, তুমি যা বলছো সেটা ঠিক, কিন্তু তুমি কি জানো আমি তোমার পাশে থাকতে চাই, তোমার জীবনকে একসাথে আগিয়ে নিয়ে যেতে চাই। আমি যদি নিজে থেকে কিছু করতাম, তুমি কি আমার পাশে দাঁড়াতে চাও? এবার টেনে বলল, না রোহান, তুমি কিছুই বুঝছো না। আমি তোমাকে মেনে নেব না, এই বিয়ে কখনোই হবে না। এদিকে রোহান এখন কিছুটা ধৈর্য ধরেছিল। সে জানতো তিশা খুব বেশি উত্তেজিত এবং মনের মধ্যে দ্বন্দ্বের মধ্যে আছে। তবে রোহানও জানতো তার উপর কোন চাপ প্রয়োগ করলে তিশা আরও বিদ্বেষী হয়ে উঠবে। সে মনস্থির করলো তিশাকে কোনোভাবেই স্নায়ুর চাপের মধ্যে ফেলে না দিয়ে সে অপেক্ষা করবে এবং তার ভালোবাসাকে আর একটু সময় দিয়ে শিখতে দেবে। অন্যদিকে তিশার পরিবার এবং রোহানের পরিবার উভয়ই বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল। রোহানের মা বাবা তিশার পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল এবং মনে মনে তিশার এই অস্বীকৃতির পরও তারা নির্ধারণ করেছিল যে বিয়েটা হবেই। তিশার পরিবারের মধ্যে সুমন সাহেব জানতেন তার মেয়ের মনের মধ্যে একটি পরিবর্তন আসবে, তবে সুমন সাহেবও জানতেন এই ক্ষেত্রে তিশার সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো দরকার। কিন্তু সুমন সাহেব আর তার স্ত্রী ঠিক করেছিল তারা কিছুটা চাপ সৃষ্টি করবে যেন তিশা রাজি হয়। তিশার মা তার স্বামীকে বললেন, আমরা কি কিছু সময় না হয় অপেক্ষায় করি? তিশা এই অবস্থায় একদম সিদ্ধান্ত নিতে পারবে না, তারা নিজের মনকে বুঝতে দিন। তবে সুমন সাহেব তীব্রভাবে বললেন, না, আমরা আর অপেক্ষা করব না। রোহান একটু উপযুক্ত ছেলে, তৃষাকে বুঝিয়ে দিতে হবে যে এই বিয়েটা তার জন্য ভালো। বাড়ির পরিস্থিতি দেখে তিশা একদিন হঠাৎ করে মন স্থির করলো সে রোহানের সঙ্গে একান্তে কথা বলবে। মনে মনে জানতো যতটা না সে তার সিদ্ধান্তে অটল, তার থেকেও বেশি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কনফিউজড। অনেক দিন ধরে তিশার মনে চলছিল অস্থিরতা।
আর তার মনে হচ্ছিল যে রোহান যদি নিজে এসে তার সাথে আলোচনা করে তবে হয়তো কিছুটা পথ স্পষ্ট হবে। রোহান, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। তুমি কি সময় দিতে পারবে? হ্যাঁ তৃষা, আমি অপেক্ষা করব। কোথায় দেখা হবে? একটা রেস্টুরেন্টে সন্ধ্যায়। একদিন বিয়ের মাত্র 3 দিন আগে রোহান তিশার সঙ্গে দেখা করতে চলে গেল। সে জানত তার জন্য এটা শেষ সুযোগ হতে পারে। তিশার মনোভাবের অস্থিরতা এবং ঘোলাটে সিদ্ধান্ত তার সামনে ছিল, আর সে নিজেই জানত তিশাকে তার মনোভাব পরিষ্কারভাবে জানানো প্রয়োজন। রেস্টুরেন্টে পৌঁছানোর পর তিশা একটু অস্থিরভাবে বসেছিল। তার মুখে এক ধরনের দ্বন্দ্বের ছাপ ছিল। রোহান এসে তার সামনে বসে শান্তভাবে বলল, তৃষা, আমি জানি তুমি কষ্টে আছো। আমি শুধু চাই তুমি আমার কথা একটু মন দিয়ে শোনো। তিশা সোজা চোখে তাকিয়ে বলল, রোহান, তুমি কি চাও? আমি তোমাকে বারবার বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার জুনিয়র, আর আমি কিছুই বদলাতে চাই না। একটু চিন্তা করে বলল, তৃষা, আমি জানি তুমি ভালোভাবে চিন্তা করছো, কিন্তু তোমার এই সিদ্ধান্তে আমি বিশ্বাস রাখতে পারছি না। তুমি কি কখনো চেষ্টা করে দেখেছো যদি আমি তোমার জন্য সঠিক হতে পারি, যদি আমরা একসাথে আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারি? তিশা বিরক্ত হয়ে বলল, তুমি এটা বুঝছো না রোহান। আমি তোমাকে কোনোভাবেই মেনে নিতে পারবো না। তুমি একজন জুনিয়র, আমি সিনিয়র। আমাদের জীবনের লক্ষ্য এবং পথ আলাদা। রোহান তার শান্ত মনোভাব ধরে রেখে বলল, তৃষা, তোমার জীবনের পথ তো আমি জানি না, কিন্তু আমি এটা জানি তুমি যখন আমাকে নিজের জীবনের অংশ হিসেবে নিতে পারবে তখন তোমার সব দ্বন্দ্ব এবং ভয় দূর হয়ে যাবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যতটা চাইবে আমি তোমার পাশে দাঁড়াবো। তিশা তার কথায় কিছুটা মনোযোগ দিল, কিন্তু সে জানতো তার মনের মধ্যে এতদিনে যে এক ধরনের বাধা তৈরি হয়েছে তা সরিয়ে ফেলতে অনেক সময় লাগবে। তিশা মাথা নিচু করে বলল, না রোহান, আমি আমার সিদ্ধান্তে স্থির। এদিকে রোহান পুরোপুরি বিয়ের জন্য প্রস্তুত ছিল। তার মনে ছিল দৃঢ়, এবং সে জানতো যে তিশা তার সঠিক সিদ্ধান্তে আসবে। তার পরিবারের জন্য বিয়ের প্রস্তুতি ছিল পুরোপুরি একদম চূড়ান্ত। রোহান জানতো বিয়ের মাত্র 3 দিন বাকি, আর সব কিছু ঠিকঠাক চলছে। রোহান তিশাকে বলল, তৃষা, তোমার সিদ্ধান্ত আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি শুধু এইটুকু বলবো, তুমি যদি কখনো কোনো সময় মনে করো তুমি একবার চেষ্টা করতে চাও, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি তোমাকে বিয়ে করব। তিশা নিজের সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করছিল, আর রোহান সাধ্যমতো তাকে বোঝানোর চেষ্টা করছিল। তবে তিশার মানসিক চাপ এবং হতাশা বাড়ছিল। সে রোহানকে প্রায় চিৎকার করে বলল, তুমি কেন এত জোরে জোরে করছো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি কি সেটা বুঝতে পারছো? আমাদের মধ্যে কোনো মিল নেই। আমি তোমার মতো একজন জুনিয়রের সাথে থাকতে চাই না। রোহান শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তিশার কণ্ঠের ক্রোধ তাকে বাধ্য করছিল কিছুটা বিরক্তি প্রকাশ করতে। তৃষা, আমি তোমার পাশে আছি। আমি শুধু তোমার ভালো চাই। আমি জানি তুমি জানো না, তুমি যদি একটু চিন্তা করতে সব কিছু বদলে যেতে পারে। তিশা চিৎকার করে বলল, থামো। তোমার এসব কথা আমি আর সহ্য করতে পারি না। তুমি এমন একজন জুনিয়র, আমি তোমার মতো একজনের সাথে কখনোই জীবন কাটাতে পারবো না। এ সময় পাশের টেবিলে বসে থাকা তিশার এক আত্মীয় তাদের কথা শুনে এগিয়ে আসলো। তিশার আত্মীয়, যিনি এই পরিবারের একজন অভিজ্ঞ ব্যক্তি, খুবই শান্তভাবে তিশাকে বললেন, তিশা, তুমি একটু শান্ত হও। রোহান সত্যি ভালো ছেলে, সে তোমার ভালো চাইছে, কিন্তু তুমি এমনভাবে কথা বললে তার ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারবে না। তিশা আরও ক্ষিপ্ত হয়ে বলল, কি বলছেন আপনি? রোহান কখনোই আমার সাথে থাকবে না। আমি তাকে না করতেই তো যাচ্ছি, তাহলে কেন আমি আর তাকে বুঝবো? তিশার আত্মীয় নরমভাবে বললেন, তিশা, এটা কি তোমার সত্যিকারের মন? তুমি কি একবারও ভেবেছো রোহান তোমার জন্য কতটা পরিশ্রম করছে? সে নিজে থেকে কখনো তোমার ওপর কোনো চাপ দেয়নি। সে শুধু চায় তুমি শান্ত হয়ে নিজেকে ভাবো আর তার পাশে থাকতে চাও কি না। এর কথায় তিশা কিছুটা মানসিক চাপ কমল, কিন্তু তিশা নিজের মতামত একেবারে বদলাতে চাইছিল না। সে বলল, না, আমি রোহানকে কখনোই মেনে নেব না। আমি জানি আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই। তবে রোহান কিছু না বলে তার আত্মীয়কে দেখে উঠে চলে গেল।
তিশার চোখে অশ্রু নিয়ে তাকিয়ে রইল। তাকে বোঝানোর চেষ্টা করা হলেও সে এখনও নিজের অবস্থানে অটল ছিল। রোহান চলে যাওয়ার পর তিশার আত্মীয় আবার তিশাকে কিছুটা শীতল মনোভাবের সাথে বোঝানোর চেষ্টা করলেন। তিশা, তোমার মধ্যে এখনো কি দ্বন্দ্ব আছে? কিন্তু এই রোহান এতদিন ধরে তোমার জন্য ভালো কিছু চেয়েছে, সে কখনো তোমার ওপর চাপ সৃষ্টি করেনি। তিশার আত্মীয় শান্তভাবে বলেন, তুমি কিছু ভুল করবে না। তুমি যদি নিজের থেকে বুঝে নিতে পারো তাহলে তোমার ভালো হবে। রোহান তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। তিশা বাসায় ফিরল এবং তার মনে হাজারো চিন্তা ভিড় করে। তবে সে যা কিছু ভাবছিল সেটা যেন এক মুহূর্তে বদলে গেল যখন সে বাড়ির সামনে ঢুকলো। আজ বিয়ের মাত্র 3 দিন বাকি, আর তার পরিবার পুরোপুরি প্রস্তুত হয়ে উঠেছিল। বাড়ির আঙ্গিনা, হলরুম সব জায়গা সাজানো হচ্ছিল। আস্তে আস্তে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। বাড়ির ভিতরে হইচই, হাসি ঠাট্টা, চা পানি, মিষ্টি বিতরণ সবকিছুই বিয়ের পরিবেশ তৈরি করেছিল। তিশার বাবা মা এবং অন্যান্য আত্মীয়রা তিশার বিয়ের প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিলেন, কিন্তু তিশার মুখে কোনো হাসি ছিল না। তার মন অস্থির ছিল। তার মধ্যে অনেক প্রশ্ন ছিল, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। সে এক কোণে গিয়ে বসে রইল, ভাবতে লাগলো, কি করব আমি? তিশা এখন আরও বিভ্রান্ত হয়ে পড়ল। একদিকে তার পরিবার এবং আত্মীয়রা তাকে সবকিছু শান্তিপূর্ণভাবে নিতে বলেছে, অন্যদিকে তার নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। সে জানত রোহন তার জীবন নিয়ে খুবই সিরিয়াস, কিন্তু তিশার মন তো তখনও তার মতামত পরিবর্তন করতে প্রস্তুত ছিল না। তিশা জানত তার জীবনের এই মুহূর্তটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে। যতটা সময় সে পাবে ততটা সময় সে এই বিষয়টিতে চিন্তা করবে। আর তিশার জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এবার আমি কি করব? যত দিন যাচ্ছিল তিশার পরিবার এবং আত্মীয় স্বজনদের প্রচেষ্টা বাড়ছিল। তিশা এখন আরও বেশি অসন্তুষ্ট ছিল, কিন্তু তিশার জীবনে এই পরিস্থিতিতে এক নতুন বাঁক আসতে চলেছে। তিশার রুমে একে একে তিশার বান্ধবী এবং কাজিনরা এসে উপস্থিত হলো। তার জানতো আজ হলুদের দিন, তবুও তিশা বেশ হতাশ এবং রেগে ছিল। তিশার সব অনুভূতি মিশ্রিত হয়ে চলছিল। তার মনে একরকম অস্থিরতা ছিল, অথচ তার পরিবার, রোহান এবং বন্ধু বান্ধবীরা তাকে যে পরিস্থিতিতে ঠেলে দিচ্ছিল সেটি আরও বেশি জটিল হয়ে উঠছিল। তিশার বান্ধবী সোনালি, যিনি সদা সর্বদা হাসি খুশি এবং সহানুভূতিশীল, তাকে প্রথমে শান্ত করতে এগিয়ে এলো। তৃষা, তুমি কি জানো তোমার জন্য আজকের দিনটা খুব বিশেষ? তুমি নিজের জীবনে একটা বড় সিদ্ধান্ত নিচ্ছ, তবে তোমার কাছ থেকে একটা সঠিক সিদ্ধান্ত বের করা উচিত। তবে রোহানকে বিয়ে করার ব্যাপারে তোমার মন কি বলছে? মাথা নিচু করে চুপ ছিল। সোনালি আরো বলল, তুমি যদি না চাও আমরা সবাই তোমার পাশে আছি, কিন্তু জীবনের কিছু মুহূর্ত আসে যখন একটানা ভাবতে হয়, আর সে সময় সাহায্য প্রয়োজন। তৃষা, তুমি তো জানো এইসব ব্যাপারে তোমার পছন্দটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ভাবো, রোহান ভালো ছেলে, সে তোমার সঙ্গে সত্যিই ভালো থাকতে চায়। তাছাড়া আজ যদি তুমি ভালোভাবে সাজবে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তিশার অন্যান্য কাজিনরাও আসতে শুরু করেছিল। তাদের মধ্যে কিছু ছিল যা তিশার মানসিক অবস্থা বুঝতে পারছিল, আর কিছু ছিল যারা তিশাকে একটু হালকা করে দিতেই চাইছিল। তিশার এক কাজিন সুমি, যিনি সবসময় নতুন নতুন সাজগোজের ব্যাপারে আগ্রহী, তিশার কাছে এসে বলল, আজ তোমাকে সত্যি সুন্দর লাগবে তৃষা। আজকের দিনটা তোমার হয়ে যাবে। তুমি যেভাবে সাজবে সেইভাবেই সবাই তোমার সঙ্গে একান্তই হতে চাইবে। তিশা এতটা বিপর্যস্ত ছিল যে সে খুব বেশি কথা বলছিল না। তবে তার বান্ধবী এবং কাজিনরা তাকে বুঝিয়ে নিয়ে তার সাজগোজ শুরু করলো। তা থেকে হলুদের জন্য রঙিন শাড়ি, গহনা এবং মেকআপ দিয়ে সাজানোর প্রক্রিয়া শুরু করলো। তিশা মেকআপের জন্য চেয়ারে বসে গেল, তবে তার মন কোথাও আর ছিল না। তার হৃদয়ে এক ধরনের অস্থিরতা ও দ্বিধা চলছিল। সোনালি আর মিতা তার পাশে ছিল, তাকে সাহায্য করতে। তুমি যদি নিজের ভালো জানো তবে সবাইকে বোঝানো সম্ভব। তিশা কিছুটা চুপচাপ ছিল, তবে তার মধ্যে এক ধরনের শান্তি অনুভব করতে শুরু করেছিল। হয়তো আজকের দিনটি তাকে সবকিছু বুঝতে সাহায্য করবে। সে নিজের সিদ্ধান্ত নেবে কি করতে হবে। অবশেষে যখন তিশাকে পুরোপুরি সাজানো হলো, সে কিছুটা নড়চড়ে বসে।
নিচের আয়নায় তাকিয়ে দেখলো তার মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি, আর তাকে হয়তো নিজের হৃদয়ে গভীরে লুকানো সত্যিটা খুঁজে বের করতে হবে। তিশা হলুদের অনুষ্ঠানে বসেছিল, কিন্তু তার মন একদম শান্ত ছিল না। তার গায়ে হলুদ মাখানো হচ্ছিল, আর তার চোখ দিয়ে এক ধরনের অবিশ্বাস ও বিরক্তি ফুটে উঠছিল। মনে হচ্ছিল সে যেন পরিস্থিতির বাইরে, তবে কেউ কিছু বলতে পারছিল না। সবাই তিশাকে হাসতে আনন্দ করতে বলছিল, কিন্তু তার ভিতরে এক ধরনের শূন্যতা ছিল, যার কারণে সে কিছুই অনুভব করছিল না। তিশার বাড়ির সবাই তার সাজগোজ নিয়ে ব্যস্ত ছিল, আর তিশা শুধু এক পাশে বসেছিল। রাগে কুঁকড়ে গিয়েছিল তার মন, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তিশা মনে হচ্ছিল এই দিনটা যেন তাকে একেবারেই হারিয়ে দিচ্ছে, আর তার উপর জোর করে চাপানো হয়ে যাচ্ছে। তার বাবা মায়ের ইচ্ছা, রোহানের পরিবারের প্রত্যাশা, সবকিছু যেন এক দানব হয়ে দাঁড়াচ্ছিল। এমন সময় রোহান চুপি চুপি ঘরটিতে ঢুকেছিল। সে তার দূর থেকে তিশাকে দেখছিল। তিশা সেই বিষণ্ণ মুখ দেখে তার চোখে এক ধরনের দৃঢ়তা ফুটে উঠেছিল। রোহান কিছু না বলে এক কোণে দাঁড়িয়েছিল, চুপচাপ প্রতিটি মুহূর্ত দেখছিল। তার চোখে মুচকি হাসি ফুটে উঠছিল, যেন সে জানে তিশা যতই পালাতে চেষ্টা করুক, একদিন সে তার হবে। রোহান একটুও শব্দ না করে সেখান থেকে চলে গেল, কিন্তু মনে ছিল একটি চিন্তা। তৃষা, তুমি যতই আমাকে অগ্রাহ্য করো, আমি তোমাকে আমার করেই ছাড়বো। আর শুধু একটি দিন বাকি, তারপর সব কিছু বদলে যাবে। হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর তিশার বাড়িতে সবাই একত্রিত হয়েছিল। গান বাজনা শুরু হয়েছিল। তিশা একপাশে বসেছিল, মুখে কোনো হাসি ছিল না, তবে সে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিল। পরিবারের লোকেরা তাকে হাসানোর চেষ্টা করছিল, কিন্তু তিশা কিছুই অনুভব করতে পারছিল না। তাকে হলুদ দেওয়া হচ্ছিল, গান হচ্ছিল, সবাই আনন্দে ছিল, কিন্তু তিশার মন একদম অন্যদিকে চলে গিয়েছিল। এদিকে রোহান তার বাসে ফিরে এসেছিল। তার বন্ধু দেব, যিনি রোহানের সাথে বেশ ভালো সম্পর্কিত ছিল, রোহানকে দেখে বলল, কিরে, তুই তিশাকে নিজের করেই ছাড়লি? কি হলো, এত সুন্দরী মেয়ে, তুই ঠিকই করেছিস। রোহান মুচকি হেসে বলল, আমার কাছে আর কোনো অপশন ছিল না। তৃষা প্রথমে রাজি ছিল না, কিন্তু আমি জানি একটা সময়ও আমাকে গ্রহণ করবে। দেব হাসতে হাসতে বলল, ভাই, তুই তো জানিস তিশাকে পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। তবে তুই যদি এমন ভাবে চিন্তা করিস, তাহলে তো নিশ্চিত কিছু একটা হবে। পর রোহানের অন্য বন্ধু সায়ন, যিনি আরো সিরিয়াস ছিল, রোহানকে কিছুটা চিন্তা করে বলল, তবে তো রোহান, এটা তো তৃষার জন্য একটু কঠিন হতে পারে। তোর মনে রাখতে হবে, মানুষকে জোর করে কিছু করানো কখনোই সঠিক হয় না। যদি তৃষা এটা না চায়, তাহলে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। রোহান কিছুটা ভেবে বলল, হ্যাঁ আমি জানি, তবে আমি তৃষাকে বোঝাবো। আমি বিশ্বাস করি একদিন সে আমাকে মেনে নেবে। কাজী একজন অভিজ্ঞ এবং পরিপক্ক মানুষ, যিনি বিয়ের অনুষ্ঠানে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন, এখন এগিয়ে এসে বিয়ের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত ছিল। তার মুখে এক ধরনের শান্তি ছিল, যেন তিনি জানতেন এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিশা রোহানের জন্য সবকিছু ঠিকঠাক হবে। তিনি তিশাকে এবং রোহানকে একসাথে বসতে বলেন। এখন সময় এসেছে আপনাদের দুজনকে একসাথে বসে এই পবিত্র মুহূর্তটিকে নিয়ে আসার। তৃষা, রোহান, এই হলো সেই সময় যখন আপনাদের একে অপরের সাথে জীবনের নতুন পথ চলা শুরু হবে। তিশা কিছুটা অস্বস্তি হলো, তার চোখে এক ধরনের দৃঢ়তা ও শান্তি ছিল। তিশা রোহানের দিকে একবার তাকিয়ে তারপর আবার নিচের দিকে মাথা নত করে বসে গেল। কাজের বিয়ের পদ্ধতিগুলো বলার পর ধীরে ধীরে সবার সামনে তিশা ও রোহানের বিয়ে পড়ানো শুরু হলো। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন চলছিল। তিশা মনে মনে ভাবছিল, আমি এটা সঠিকভাবে করতে পারবো তো? তবে তার চোখে এখন আর কোনো বিরোধ ছিল না, বরং এক ধরনের অদৃশ্য শক্তি ছিল, যা তাকে সহায়তা করছিল এই মুহূর্তটি পূর্ণ করতে। এই বিয়ে শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আপনাদের ভালোবাসা এবং সম্পর্ক শক্তিশালী হোক। বিয়ের মুহূর্তে পুরো পরিবেশ একদম উত্তেজনায় ভরা ছিল। কাজী দম্পতির সম্মতি জানিয়ে তিশা আর রোহানকে একে অপরের জীবনের অংশ হিসেবে গাঁথার জন্য প্রস্তুত হচ্ছিলেন। 10 লক্ষ টাকা ধার্য করিয়া তোমাদের বিয়ে হচ্ছে, পলমা কবুল।
তিশা প্রথমে একদম নীরব ছিল। সে বারবার হেসে গুনছিল, বারবার আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারছিল না। তার চোখে তখন শঙ্কা ছিল, এটা কি সঠিক সিদ্ধান্ত? এর মধ্যেই তার বান্ধবীরা তার পাশে এসে দাঁড়ালো এবং বলল, কবুল বল তৃষা, এটা তোর জীবনের বড় মুহূর্ত, তুমি এটা করতে পারবে। সব আত্মীয়রা তিশাকে সমর্থন দিল। কবুল বলো তিশা, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তিশা কিছুক্ষণ ভাবার পর কিছুটা কষ্টের সাথে বলল, কবুল কবুল কবুল। তার কণ্ঠে সুর ছিল, কিন্তু চোখে ছিল অদৃশ্য বেদনা ছিল। তারপর সে চোখে জল জমিয়ে রোহানের দিকে তাকালো। রোহান তার মুখে প্রশান্তির হাসি নিয়ে তিশার দিকে তাকালো এবং বলল, ধন্যবাদ তৃষা, আমি তোমার পাশে আছি সব সময়। এখন রোহানও দৃষ্টিতে এক প্রকার শৃঙ্খলা আর দায়িত্ববোধ নিয়ে 3 বার কবুল বলল। প্রথম কবুল ছিল দৃঢ়, দ্বিতীয় কবুল ছিল শান্তি এবং তৃতীয় ছিল সঙ্গী হওয়ার প্রমাণ। সবাই একসাথে বলল আলহামদুলিল্লাহ, যেন এই বিশেষ মুহূর্তটি পূর্ণতা পেয়েছে। কাজী একটি ছোট্ট হাসি দিয়ে বলেন, এখন আপনাদের স্বামী স্ত্রী হওয়ার আনুষ্ঠানিকতা শেষ। বিয়ের পরের দিন রোহান আর তিশার জীবন একটি নতুন অধ্যায়ে শুরু হয়েছিল। বরযাত্রী সবাই খাওয়া দাওয়া শেষ করে হাসি ঠাট্টার মধ্যে সবার মাঝে আনন্দের পরিবেশ তৈরি হয়। তবে রোহান এবং তিশা দুজনেই নিজেদের মধ্যে এক অদ্ভুত অনুভূতি নিয়ে বাসায় ফিরে যাচ্ছিল। তিশা কিছুটা স্বস্তি নিয়ে রোহানের সঙ্গে বাড়িতে ফিরল, আর রোহান তার পাশে ছিল হাসি মুখে, যেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। বাসর রাতের শুরুতে তাদের দুজনের মাঝে একটি নিস্তব্ধতা ছিল। তিশা জানত আজকের রাতটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, তবে তাকে নিজের ভাবনা মনের মধ্যে চাপা দিতে হচ্ছিল। রোহান তার পাশে ছিল শান্তভাবে, যেন সে বুঝতে পারছিল তিশার মনের অবস্থা। রোহান তার স্নিগ্ধ হাসি দিয়ে তিশার দিকে তাকালো এবং বলল, তৃষা, আমি জানি তুমি কিছুটা চিন্তিত, কিন্তু আমি তোমার পাশে আছি। আজ রাতে সব কিছু একসাথে শুরু হবে এবং আমি নিশ্চিত তুমি এটা ভালোভাবেই পারবে। তিশা একটু অবাক হয়ে রোহানের দিকে তাকালো। তার মনে একটানা শঙ্কা ছিল, কিন্তু সে রোহানকে বিশ্বাস করতে পারছিল। তিশা ধীরে ধীরে বলল, রোহান, আমি জানি সবকিছু বদলে গেছে। রোহান মৃদু হাসি দিয়ে বলল, আমি জানি তৃষা, কিন্তু আজ রাতে তুমি যেটা অনুভব করবে সেটাই আমাদের নতুন শুরু। তুমি যদি প্রস্তুত থাকো তাহলে একসাথে আমরা এক নতুন দুনিয়া শুরু করতে পারি। রোহান তার চোখে গভীর আবেগ এবং কঠিন ইচ্ছা ছিল। তিশা কিছুটা দ্বিধায় ছিল, তার মনে একদিকে অস্বস্তি আরেকদিকে উত্তেজনা ছিল। রোহান কাছে গিয়ে তার হাতে হাত রেখে বলল, তুমি যদি জানতে তৃষা আমি কেন এতদিন অপেক্ষা করেছি তাহলে তুমি বুঝতে। তিশা একপাশে দাঁড়িয়ে কিছুটা অবাক হয়ে শুনছিল রোহান কি বলছে। তার গলা সুর ছিল স্নিগ্ধ, কিন্তু তার প্রতিটা শব্দ যেন গভীর কিছু বলছিল। রোহান আরো বলল, তুই আমার কাছে আসবি না? এ রাতের জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছি। আমি তোমার মন জানি, তুমি আমাকে ভালোবাসো, শুধু নিজের মনকে অস্বীকার করছো না। তিশা কিছুটা কষ্টের সাথেই বলল, তুমি জানো না রোহান, আমি কতটা দ্বিধাগ্রস্ত। আমি জানি সিনিয়র জুনিয়র, তাই তোমার মানতে কষ্ট হচ্ছে। আমি তোর কাছেই থাকবো, কিন্তু এখন তোমাকে কাছে চাই। তিশা মৃদু হাসলো এবং রোহানের চোখে চোখ রেখে বলল, তুই যদি বুঝতে পারিস তাহলে আমি তোকে শুধু শারীরিকভাবে নয়, পুরোপুরি নিজেকে দিয়েছি। তৃষা, সত্যি বলছি, তুমি যদি ভাবো আমি শুধু তোর দেহ চেয়েছি তাহলে ভুল। মন তো আগে থেকেই তোমার মন চেয়েছি, আর আজ তোমায় নিজের করে চাই। তার কথা যেন তিশার হৃদয়ে কিছু একটা সাড়া দিয়েছিল। সে রোহানের কথা শোনার পর আর কিছু বলতে পারল না। রোহান তখন এক পা এগিয়ে এসে বলল, এখন শুধু তোমাকে পাওয়ার পালা তৃষা, তোমার যা কিছু সব আমি চাই। তিশা তখন একটু চুপ হয়ে রোহানের দিকে তাকালো। তার মুখে কোনো উত্তর ছিল না, তবে তার চোখে ছিল একটি গোপন অভিব্যক্তি। সে জানতো এখন থেকে সব কিছু বদলে যাবে, কিন্তু এই মুহূর্তটা তার জীবনে এক নতুন দিগন্ত। রোহান তিশার কাছে গেল এবং তিশাকে জড়িয়ে ধরল। তৃষা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। বিয়ে যখন হয়ে গেছে তখন ছেড়ে যাওয়ার প্রশ্ন আসে না। তৃষা, তোমার কি আমায় একটু ভালো লাগে না? এমন করে আমায় বারবার রিজেক্ট করছিলে, জানো কত কষ্ট হয়েছে। সত্যি বলতে তোকে আমার ভালো লাগতো,
কিন্তু সিনিয়র জুনিয়র এটা ভেবে না করেছি। দেখলে তো, আমি তোমাকে আমার করেই ছাড়লাম। কুত্তা, শয়তান, বিলাই, হাম্বা, বদমাস, তুই আমাকে জোর করে বিয়ে করলি কেন? হা হা হা, যত খুশি বকো। হা হা হা, এখন তুমি আমার একান্তই আমার। শয়তান একটা। কথা বলতে বলতে কি এই বাসর রাত পার করে দিবা? কাছে আসো তো আদর করি। কতদিন অপেক্ষা করলাম এই রাতের জন্য, আর তুমি বলো কথা বললে পারি করবা? লজ্জা লাগে না তুই সিনিয়রকে এইসব বলছিস জুনিয়র হয়ে? না লাগে না, কারণ তুমি আমার বউ লাগো। বউ, আমার কিউট সিনিয়র বউ। এবার আসো। রোহান তিশার কাছে গেল, তারপর তিশাকে হ্যাসকা টান দিয়ে তার বুকে নিল। তিশার কপালে রোহান আলতো করে একটা কিস করলো, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল এবং কিস করলো অনেক সময়। তারপর তাদের শারীরিক মিলনের মাধ্যমে তাদের ভালোবাসার মুহূর্তটা উদযাপন করলো। তারপর থেকে তিশা আর রোহানের সম্পর্ক বেশ ভালোই গেছে। বছর যেতেই তিশা আর রোহানের একটা কিউট মেয়ে হয়। তিশা, রোহান আর তাদের মেয়ে সবাই অনেক ভালো মতো জীবন পার করছিল। আপনারা সবাই রোহান ও তিশার জন্য দোয়া করবেন, তারা যাতে সবসময় ভালো থাকে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।